ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। লকডাউনের মধ্যে সোমবার থেকে বিভিন্ন রাজ্যে চালু হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। পশ্চিমবঙ্গে এই পরিষেবা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। কেন্দ্রের ঘোষণা মতো চতুর্থ দফার লকডাউন শেষ হচ্ছে 31শে মে। 28শে মে বৃহস্পতিবার কলকাতা ও বাগডোগরা থেকে চালু হচ্ছে অসামরিক বিমান পরিষেবা। তবে করোনা সংক্রমণ এড়াতে বিমান যাত্রীদের জন্য নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য সরকার। বিমানবন্দরে ঢোকার সময় প্রত্যেক যাত্রীকে মাস্ক পরতে হবে, হাত স্যানিটাইজ করতে হবে, মানতে হবে সোশ্যাল ডিস্ট্যান্সিং। শুধুমাত্র অ্যাসিম্পটোমেটিক যাত্রীদেরই বিমানে ওঠার অনুমতি দেওয়া হবে। তবে করোনা পরিস্থিতির আগে বিমান যাত্রার অভিজ্ঞতা এবং করোনা আবহে বিমান যাত্রার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা হতে চলেছে। দীর্ঘদিন বাদে ফের চালু হতে চলেছে বিমান পরিষেবা। তবে এবার যাত্রীদের জন্য সমস্ত নিয়ম কানুনের ব্যাপক পরিবর্তন করা হলো। আগে যেভাবে যাত্রীরা এসে বিমানবন্দরে ঢুকে তারা সরাসরি বিমানে গিয়ে বসতে পারতেন তাদের টিকিট দেখিয়ে, এখন কিন্তু আর সেটা পারবেন না। প্রথমত, যাত্রীরা যারা বিমানে চড়বেন তাদের অবশ্যই গ্লাভস এবং মুখে মাস্ক পরে আসতে হবে। যাদের সামান্যতম জ্বর অথবা সর্দি কাশি রয়েছে তারা কিন্তু টিকিট থাকলেও বিমানে ওঠার কোনো সুযোগ পাবেন না। বিমানবন্দরে ঢোকার আগে থেকেই যাত্রীদের মানতে হবে সামাজিক দূরত্ব। যাত্রীরা প্রথমে এসে তাদের লাগেজকে এরকম জায়গায় রাখতে হবে এবং যাতে এখানে কোনো রকমভাবে ভিড় না হয় তাই কিন্তু প্রত্যেকটা জায়গায় সোশ্যাল ডিস্টেন্সিং এখানে দাগ টেনে দেওয়া হয়েছে। কোথায় কোথায় যাত্রীরা দাঁড়াবেন ঠিক এই নিয়ম মেনেই যাত্রীদের দাঁড়াতে হবে। এখানে জিনিসপত্র রাখার পর প্রথমে সেটাকে স্ক্যানিং করা হবে এবং সেটাকে স্যানিটাইজ করা হবে যাতে কোনো রকমভাবে তাতে কিছু না থাকে। এরপর যাত্রীকে এসে এই লাইনে দাঁড়িয়ে এখানে অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার মেশিন আছে। এখানে এসে কোনো যাত্রী যদি মনে করেন তাহলে এর নিচে হাত দিলেই কিন্তু স্যানিটাইজড হয়ে যাবে। যাত্রীদের হাতে টিকিট থাকবে কিন্তু নিরাপত্তা কর্মীরা তা ছুঁয়ে পরীক্ষা করবেন না। তার জন্য করা হয়েছে বিশেষ ব্যবস্থা। এই যন্ত্রের সাহায্যে দূরে বসেই কম্পিউটারে যাত্রীর টিকিট দেখতে পারবেন সিআইএসএফ এর জওয়ানরা। যন্ত্রে কোনো সমস্যা থাকলে তার জন্যও আছে বিকল্প ব্যবস্থা। এই বিশেষ কাচের সামনে টিকিট ধরলেও তা দেখতে পাবেন নিরাপত্তা কর্মীরা। ওখানে যে কম্পিউটার রয়েছে সেই কম্পিউটারে যাত্রীর টিকিটটা দেখতে পাবেন এবং যাত্রীর যে ছবি সেটাও কিন্তু ওখানে বসে তারা মিলিয়ে নিতে পারবেন। যদি কোনো কারণে এই মেশিনে কোনো সমস্যা হয় তাহলে এইখানে এসে আরও একটা মেশিন রাখা রয়েছে। এই মেশিনে এসে দূর থেকে যদি টিকিটটা দেখানো হয় অথবা মোবাইল ফোনে যে টিকিট থাকে ই টিকিট সেটাও দেখানো হয় তাহলেও কিন্তু ওখান থেকে দেখে নিয়ে তারপরে তাকে গ্রিন সিগন্যাল দেবেন, অর্থাৎ ওখান থেকে হাত দিয়েই কিন্তু বলে দেবেন। বিমানবন্দরের ভেতরে বসার আসনেও যাতে সামাজিক দূরত্ব মানা হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। সরাসরি যাত্রীরা ঢুকে যাবেন ভেতরে। এখানেও কিন্তু সমস্ত ধরনের ব্যবস্থা করা হয়েছে এবং অনেকটাই একেবারে নতুন ধরনের ব্যবস্থা। যাদের ই টিকিট করা আছে তারা তাদের মতন করে টিকিট এখান থেকে ঢুকতে পারবেন, বোর্ডিং পাস করানো আছে। আর যাদের করানো নেই তাদের এখানে এসে বোর্ডিং পাস করাতে হবে, সেটাও কিন্তু এই ডিস্টেন্স মেনটেন করে এখানে এসে বোর্ডিং পাস করতে হবে। এবং কোনো যাত্রী কিন্তু নিজে থেকে হাত দিতে পারবেন না। এখানে যারা কর্তৃপক্ষ থাকবেন বা যারা এখানে থাকবেন তারা সাহায্য করবেন। সিকিউরিটি জোনও বদলে দেওয়া হয়েছে নিয়ম। এখানে এসে এখানে একটা নতুন যন্ত্র বসানো হয়েছে, মেশিন বসানো হয়েছে। এখানে এসে বোর্ডিং পাসটা ধরে দেখাতে হবে এবং যিনি দাঁড়িয়ে রয়েছেন, যিনি সিকিউরিটির দায়িত্বে এখানে আছেন, তিনি এইখান থেকেই বোর্ডিং পাস মিলিয়ে যাত্রীর ছবি মিলিয়ে ওখান থেকে গ্রিন সিগন্যাল দেবেন। এরপর যাত্রীরা এখান থেকে ঢুকে এখানে যে লাইন রয়েছে পরপর এখানেও কিন্তু এই সমস্তটাই মেনটেন করতে হবে। এখানে যাত্রীদের নিজেদেরই ব্যাগ এবং ব্যাগেজগুলোকে জমা দিতে হবে এবং সিকিউরিটির ক্ষেত্রে আগে যে সমস্ত মেশিনপত্র দিয়ে সিকিউরিটি চেক করত, এখন কিন্তু সেই মেশিনের সঙ্গে আরও বড় করে বেশ কিছু লাঠি লাগানো হচ্ছে যাতে অনেকটা দূর থেকে তিনি যাত্রীর সারা শরীর পরীক্ষা করতে পারেন এবং যখন এখানে তার পরীক্ষা করা হবে তখন কিন্তু যাত্রীকে অন্য দিকে মুখ করে থাকতে হবে।
বিমানবন্দরে খোলা থাকবে শুধুমাত্র চা কফির দোকান। প্রয়োজন ছাড়া বিমানবন্দরের ভেতরে কোনো যাত্রী ঘোরাঘুরি করতে পারবেন না। বিমানবন্দরের ভেতরেও হাত স্যানিটাইজ করার ব্যবস্থা থাকছে। সাধারণত বিমান ওড়ার 2 ঘন্টা আগেই যাত্রীদের বিমানবন্দরে পৌঁছতে হয়, কিন্তু করোনা আবহে এত নিয়ম কানুনের জন্য বাড়তি সময় লাগবে। তাই অন্তত 3 ঘন্টা বিমানবন্দরে পৌঁছতে হবে যাত্রীদের। শুধুমাত্র জল ছাড়া অন্য কিছু বিমানে দেওয়া হবে না এবং যাত্রীদেরকে সতর্ক করার জন্য সমস্ত জায়গায় একাধিক হোর্ডিং লাগানো হয়েছে, একাধিক ডিসপ্লে বোর্ড টানানো হয়েছে, যাতে কোনো যাত্রীর কোনো কিছু বুঝতে অসুবিধা না হয়। রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী বিমানে করে যারা আসবেন সমস্ত যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা হবে। উপসর্গহীন যাত্রীদের যাওয়ার অনুমতি দেওয়া হবে। তাদের পরামর্শ দেওয়া হবে তারা যেন 14 দিন স্বাস্থ্য পরীক্ষা করান। কারো করোনা উপসর্গ দেখা দিলে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে 180031344422 অথবা 03323412600 বা 03323573636 বা 1083 অথবা 1085 নম্বরে। রাজ্য সরকারের গাইডলাইনে আরো বলা হয়েছে, যেসব যাত্রীর শরীরে করোনা উপসর্গ দেখা দেবে পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হবে। এর জন্য তাদের নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। এমনকি ন্যূনতম উপসর্গ দেখা দিলেও তাদের কোভিড চিকিৎসা কেন্দ্রে পাঠানো হবে। যাদের স্বল্প উপসর্গ দেখা দেবে তাদের হোম বা সরকারি কোয়ারেন্টিনে থাকতে হবে। নমুনা পরীক্ষার ফল এলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কলকাতা বিমানবন্দরের পুরনো ভবনে তৈরি হয়েছে কোয়ারেন্টিন সেন্টার। সূত্রের খবর, যারা ফিরবেন তাদের এখানেই অন্তত 6 দিন থাকতে হবে। যে সমস্ত যাত্রীরা বিমানে উঠবেন, বিমানে ওঠার আগে তাকে সেলফ ডিক্লারেশন দিতে হবে, অর্থাৎ একটা ফর্ম ফিল আপ করতে হবে যেখানে বলা থাকবে যে তিনি 14 দিন পর্যন্ত এই কোয়ারেন্টিন সেন্টারে থাকতে বাধ্য। এই কোয়ারেন্টিন সেন্টারে থাকার পর যাত্রীদের করোনা টেস্ট করা হবে। যদি কোনো যাত্রীর করোনা পজিটিভ বেরোয় সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হবে। আর যে সমস্ত যাত্রীর কোনো রকমভাবে পজিটিভ না বেরোয়, অর্থাৎ নেগেটিভ বেরোয়, সেক্ষেত্রে তাদেরকে রেখে এখান থেকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু সেটাও ন্যূনতম 6টা দিন। এই জায়গা ছাড়াও কয়েকটি হোটেলকে চিহ্নিত করা হয়েছে যেগুলোর সঙ্গে রাজ্য সরকার কথা বলেছে। যাত্রীরা ইচ্ছে করলে সেই সমস্ত হোটেলেও থাকতে পারেন, কিন্তু সেই সমস্ত হোটেলে তাদেরকে নিজেদের দায়িত্বে থাকতে হবে। কিন্তু এত বিমান যাত্রীর জন্য কি 400 বেডের কোয়ারেন্টিন সেন্টার যথেষ্ট? আমি কোনোভাবে এটাকে সমর্থন করতে পারছি না। এখনো পর্যন্ত বিজ্ঞানের দিক থেকে তাকালে যে একটা লোক আর একটা লোকের গা ঘেঁষে বসে থাকলে করোনা স্প্রেড করবে না, এটা কোনোভাবেই প্রমাণিত নয়। এবং যদি হাই রিস্ক এক্সপোজারের ক্রাইটেরিয়া দেখা হয়, তাতে বলা আছে 3 ফিটের মধ্যে বা মুখোমুখি কেউ যদি আসে এবং কন্ট্যাক্টে আসে, সে হাই রিস্ক এক্সপোজড। আমরাও ডাক্তাররা সেইভাবেই কাজ করছি। যদি একটা 2 ঘন্টা কি 2.5 ঘন্টার ফ্লাইট চলতে পারে, তাহলে সিনেমা না চালানোর কোনো কারণ নেই। একটা গ্যাপ না দিয়ে চালাতে তো হবেই, কিন্তু তারও বিজ্ঞানের ভিত্তি অনুযায়ী এগোতে হবে। আমরা যদি ভাবতে শুরু করি যে পুরোটাই, তাহলে তো আর লকডাউন করার মানে কি দাঁড়ালো, এত এক্সারসাইজের মানে কি দাঁড়ালো, হাত ধোয়ার কি মানে দাঁড়ালো, বুঝতে পারলাম না। সর্বশেষ বক্তব্য হচ্ছে, আমি একটা লোককে দেখে কি করে বুঝবো যে এই লোকটার করোনা, তার জ্বর হয়েছে কিনা? সে তো ওঠার আগেই সেটা স্ক্রিনড আউট হওয়ার কথা। আর কেউ যদি প্যারাসিটামল খেয়ে ওঠে, তাহলে তো থার্মো স্ক্যানারেও সেটা ধরা পড়বে না। বিমানবন্দরের বাইরেও তৈরি হয়েছে ওয়েটিং রুম। এই গেটের মুখেই থাকবেন স্বাস্থ্যকর্মীরা। সেই স্বাস্থ্যকর্মীরা যাত্রীদের থার্মাল চেকিং করবেন এবং কোনো রকম যদি সন্দেহ হয় তাহলে সেই যাত্রীকে বিমানবন্দরের ঠিক বাইরে একটা ওয়েটিং রুম করা হয়েছে, সেই জায়গায় তাদেরকে বসিয়ে রাখা হবে এবং এখানে যাত্রীরা বসে থাকবেন। সামনেই রাখা থাকবে অ্যাম্বুলেন্স এবং পিপিই পরা স্বাস্থ্যকর্মীরা। যদি মনে করেন যে তাদেরকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে হবে, তাহলে এখান থেকেই স্বাস্থ্যকর্মীরা তাদেরকে হাসপাতালে অথবা যেখানে মনে করবেন তাদেরকে রাখা প্রয়োজন সেখানে নিয়ে যাবেন। বিমানবন্দরে বসার আসনে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা থাকলেও বিমানে উঠলে সেই পাশাপাশি বসছেন যাত্রীরা, ফলে সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে মনে করছেন চিকিৎসকদের একাংশ। 6 ফিটের ডিস্টেন্স কবে কোথায়? এখানে তো 1 ফুটের ডিস্টেন্স মনে হয় হবে না, যদি মাঝখানেরটাও না দেওয়া হয়। মাঝখানেরটা ফাঁকা রাখলেও কিন্তু 2 জন যাত্রীর মধ্যে 1 ফুটের ডিস্টেন্স হচ্ছে না। হ্যাঁ, তাহলে
মানে প্রবাবিলিটি অসম্ভব রকমের থেকে যাচ্ছে। এখন বলতে পারেন যে এখানে অনেক কিছু পরীক্ষা করে কিন্তু অ্যাসিমটোমেটিক যারা কেরিয়ার, মানে যেটা সবসময় সব চিকিৎসকরা বারবার বলছেন যে আমরা বুঝতে পারছি না কিন্তু অ্যাসিমটোমেটিক, তো সেখান থেকে তো ছড়াতেই পারে। এই যে এত 2 মাস হয়ে গেল, 2 মাস ধরে যে মানুষের সহনশীলতা আমরা যে নিজেরা রক্ষা করেছি বাড়িতে থেকে, তাহলে এইভাবে যদি আস্তে আস্তে এই জিনিসগুলো খুলতে থাকে তাহলে আমাদের এই এতদিনের সহনশীলতা তো পুরো নষ্ট হয়ে যাবে। যদি ওই দুটো রোতে দুপ্রান্তে দুজন থাকতেন তাহলেই সবচেয়ে ভালো মেনটেন হতো, কিন্তু সেটা হয়তো করাটা সম্ভব হবে না। কিন্তু একেবারে ঘেঁষে সেটা কোনো মতেই কাম্য নয় এবং সমর্থনযোগ্য নয়। ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বের প্রথম 10টি দেশের তালিকায় ঢুকে পড়েছে ভারত। রাজ্য বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে সংক্রমণ দূরে রেখে বিমান পরিষেবা চালিয়ে যাওয়া বড়সড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিমানের আগে কয়েকটি রুটে শুরু হয়েছে বিশেষ ট্রেন চলাচল। বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্যে ফেরাতে চালু হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেন। মহারাষ্ট্র থেকে প্রায় 50,000 পরিযায়ী শ্রমিককে নিয়ে বাংলায় আসছে 41টি ট্রেন, যা নিয়ে চিকিৎসকদের মধ্যে প্রবল উদ্বেগ তৈরি হয়েছে। কারণ দেশের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 1,51,767, আর মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা 54,758। অর্থাৎ দেশের মোট করোনা আক্রান্তের 1/3 বেশি মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় প্রতিদিনই বাড়ি ফেরার জন্য এভাবে ভিড় জমাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। এদের মধ্যেও কেউ করোনা সংক্রমিত থাকতে পারেন, আর তেমনটা হলে তার থেকে ঝড়ের গতিতে সংক্রমণ ছড়াবে অন্যদের মধ্যে। উদ্বেগের বিষয় হলো মহারাষ্ট্রের এই শ্রমিকদের একটা বড় অংশ ফিরতে চলেছে পশ্চিমবঙ্গে, যার ফলে সংক্রমণ আরো বাড়বে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। প্রচণ্ড হাজার হাজার শ্রমিক, হাজার হাজার মানুষ মহারাষ্ট্রের বাসিন্দা যারা, তারা ওখানে অ্যাফেক্টেড রয়েছেন। তো যে শ্রমিকরা ওখানে রয়েছেন, ওরা যখন ওখান থেকে এখানে আসবেন, ওনাদের মধ্যে একটা অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়ার সংখ্যাটা অনেকটা বেশি থাকতে পারে। অনেকে হয়তো অলরেডি কোভিড পজিটিভ হয়ে রয়েছেন, তারপরে আসছেন, তাদের মধ্যে হয়তো সেভাবে এখনও রোগের লক্ষণটা দেখা দেয়নি। তো এরা যখন এখানে আসবেন এবং বিভিন্ন জেলায় মিশে যাবেন, একটা শঙ্কা থেকেই যাচ্ছে। চিকিৎসকদের আশঙ্কা যে অমূলক নয় তা স্পষ্ট পরিসংখ্যানও। ইতিমধ্যেই মহারাষ্ট্র থেকে যে পরিযায়ী শ্রমিকরা এ রাজ্যে ফিরেছেন তাদের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার পর্যন্ত বীরভূমে করোনা আক্রান্তের সংখ্যা 56, এর মধ্যে 55 জনই পরিযায়ী শ্রমিক। এর মধ্যে অধিকাংশই মহারাষ্ট্র ফেরত বলে জেলা প্রশাসন সূত্রে দাবি। মুর্শিদাবাদে 66 জন করোনা আক্রান্তের মধ্যে 55 জনই পরিযায়ী শ্রমিক। এদের মধ্যে 95% মহারাষ্ট্র থেকে ফিরে এসেছেন। মালদায় 122 জন পরিযায়ী শ্রমিকের করোনা পজিটিভ ধরা পড়েছে। উত্তর 24 পরগনার দেগঙ্গার 4 জন, গাইঘাটার 5 এবং বাগদার 1 জন পরিযায়ী শ্রমিকের শরীরে করোনার হদিশ মিলেছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। আমাদের দেগঙ্গাতে 2টো পঞ্চায়েতে পজিটিভ পাওয়া গেছে। তাদের আমাদের 84 জিপি এবং 6 জিপিতে, 84 জিপি দক্ষিণ 84তে এই দুটি মূলত পাওয়া গেছে। সরকারি পক্ষ থেকে তাদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে পাওয়া গেছে এবং এই মুহূর্তে 6 জনকে তুলে নিয়ে গেছে। 84তে 2টো পজিটিভ আর 6 2 পজিটিভ, মানে একই দিনে 4টে পজিটিভ দেগঙ্গাতে, একই দিনে 4টে পজিটিভ। ঝড়ের পরের দিন ফিরেছে। দিল্লি, রাজপাত নগর, গৌরীতে ছিল। ওরা ঝড়ের পরের দিন, ঝড়ের আগের দিন মনে হয় বারাসাতে এসেছিল শুনেছি। ওখানে ওদের টেস্ট করে বাড়ি পাঠিয়েছিল। হেলথের লোক এসে ওদের চেক আপ করতে নিয়ে গেছিল। আচ্ছা, তুলে নিয়ে গেছে, ওদের পজিটিভ হয়েছে, এটা আমরা এখনই শুনছি। আপনারা আতঙ্কে আছেন তো? হ্যাঁ, অবশ্যই। কলকাতা লাগোয়া জেলা হাওড়াতেও ক্রমশ ছড়াচ্ছে সংক্রমণ। এরই মাঝে ভিন রাজ্য থেকে স্পেশাল ট্রেনে করে হাওড়ায় ঢুকেছেন বহু পরিযায়ী শ্রমিক। জেলা প্রশাসন সূত্রে খবর, এর মধ্যে বেশিরভাগেরই বাড়ি হাওড়ার শ্যামপুর, বাগনান, উলুবেড়িয়া, পাঁচলা এবং ডোমজুড়ে। হাওড়ায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের মধ্যে এখনো পর্যন্ত 83 জনের শরীরে নোভেল করোনা ভাইরাসের হদিশ মিলেছে। এর মধ্যে আবার করোনা কবলিত মহারাষ্ট্র থেকে বাংলায় আসছেন প্রায় 50,000 পরিযায়ী শ্রমিক। এরপর করোনা সংক্রমণের ছবিটা কি হবে তা নিয়ে রীতিমতো উদ্বেগে রয়েছেন বিশেষজ্ঞরা। বলা হচ্ছে হোম কোয়ারেন্টিন। বারবার এই তথ্য আমরা সামনে রেখেছি যে ভারতের লাস্ট আদমশুমারি অনুযায়ী 1 বা 2 কামরার ঘরে থাকেন আমাদের দেশের প্রায় 17 কোটি পরিবার। আমি বলছি এই যে মানুষগুলো পেটের টানে অন্য রাজ্যে গেছেন, তাদের আলাদা ঘর আর আলাদা ওয়াশরুম, এই আনবিলিভেবল। তাদের হাতে 1 পাতা হাইড্রোক্সিক্লোরোকুইন দিয়ে বাড়িতে ছেড়ে দেওয়া হচ্ছে। এই একাধিক ট্রেনের এই ছবি আমরা দেখেছি। আমি বলছি, আমরা যদি বলি যে 2 মাস 2 দিন এত কষ্ট সহ্য করার পর, ডক্টর নন্দী, এটা আগুনে ঝাঁপ দেয়া। জানা উচিত একটা সার্জ হবে, মানে আবার বাড়াবাড়ন্ত হবে। কারণ মহারাষ্ট্রের মতো জায়গা থেকে যখন মানুষ আসছে, সবচেয়ে বেশি সংক্রমিত এলাকা, যেখানে আমরা অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়ারের রেট
অলিখিতভাবে ধরতেই পারি অনেক অনেক বেশি, এবং সেখানে কোন মানুষের মধ্যে ভাইরাস আছে এটা আমরা জানি না, এবং এই ঘটনা বহুবার হয়েছে। উদাহরণস্বরূপ আমি উড়িষ্যার কথা বলছি, উড়িষ্যায় যতগুলো এখন টোটাল নাম্বার অফ কেসেস হয়েছে তার 80% বেশি হচ্ছে পরিযায়ী শ্রমিকদের দ্বারা হয়েছে। ন্যাচারালি এইটা আমরা এক্সপেক্ট করব। হাওড়াতে 83 জন পরিযায়ী শ্রমিক এখনো পর্যন্ত কোভিড পজিটিভ, মালদাতে 122 জন, মুর্শিদাবাদে 50 জন, বীরভূমে 29 জন। এদের মধ্যে 95% কিন্তু একদম অফিসিয়াল ফিগার মহারাষ্ট্র ফেরত। ট্রেনে করে যারা আসছে, এক নম্বর হচ্ছে আমরা বারবার যেটা বলেছি যে থার্মাল স্ক্রিনিং কিন্তু খুব সাকসেসফুল নয়, এবং এটা একটা নন স্পেসিফিক। এখানে জ্বর দেখলেও সেই জ্বরের ধরন জানা যায় না বা সেটা কোভিড জানা যায় না। এবারে আরেকটা জিনিস আমরা যেটা জানি সেটা হচ্ছে কোভিডের সবচেয়ে বেশি সংক্রমণ হয় তার অ্যাসিমটোমেটিক প্রথম 2-3 দিনের মধ্যে। এবারে ধরুন একটা কামরাতে একটা মানুষ রয়েছে যে কোভিড পজিটিভ এবং সে অ্যাসিমটোমেটিক, সে 2 দিনের জার্নিতে বাথরুম যাবে, বিভিন্ন দিকে এদিক ওদিক চলবে, সে চুপ করে তার জায়গায় বসে থাকবে না। এক নম্বর হচ্ছে বসার জায়গাটা তো আমি দেখলাম খুব একটা সোশ্যাল ডিস্টেন্সিং নেই, 6 ফিটের ব্যবধানে কিন্তু যাত্রীরা বসে নেই। তদুপরি তার মধ্যে ওই যে যাতায়াতের মধ্যে অনেকগুলো অ্যাসিমটোমেটিক পেশেন্ট যদি এই ট্রেনের মধ্যে থাকে, তারা কিন্তু অনেক মানুষকে এই ইনফেকশনটা দিয়ে দিতে পারে। ডক্টর চ্যাটার্জি, আমি শুধু যোগ করব যে হুয়ের ওয়েবসাইটে এখনো আছে যে কোনো কোভিড পজিটিভ তিনি অ্যাসিমটোমেটিক হতে পারেন, 15 মিনিটের বেশি তার সঙ্গে থাকলে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কতটা বাড়ে, সেখানে 1.5 দিন ধরে, অন্তত 1.5 দিন থেকে 2 দিন ট্রাভেল করতে হবে এনাদের ট্রেনে। এবং শুধু তাই নয়, এরপর তারা যখন বাড়িতে যাবে, যদি ধরে নিই আমি এরা পরিযায়ী শ্রমিক, এদের বাড়িতে 1-2টোর বেশি ঘর থাকার কথা না, এবং বাথরুমটাও কখনো একটা মানে সেপারেট বাথরুম হওয়ার কথা নয়। এবার এদের যদি আমরা কোনো আলাদা শেল্টার না দিই, এর মধ্যেও কিন্তু বাস আছে, এরা কিন্তু একটা পার্টিকুলার স্টেশন থেকে বাসে বা অন্য কোনো ট্রান্সপোর্টে সেখানে যাবে। এবার এখানে যদি তারা, এখানেও একটা সম্ভাবনা রয়েছে ইনফেকশনের। এবারে তারা বাড়ি যদি যায়, বাড়ির মানুষগুলোর, তার মধ্যে বয়স্ক মানুষ থাকবেন, তাদের বাবা মারা থাকবেন, তাদের কিন্তু হাই চান্স থাকবে শুধু ইনফেক্টিভিটির নয়, ইনফেক্টিভিটির সাথে মর্টালিটির। আমরা বারবার বলে আসছি সবচেয়ে সাসেপ্টেবল কিন্তু বয়স্ক মানুষরা। অন্যদিকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই নিয়ে মোদী সরকারের রেল মন্ত্রককে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একসাথে লক্ষ লক্ষ লোক এসে গেলে তারাও আমাদের রাজ্যেরই অধিবাসী, আমরা কি করতে পারি? এবং আমাদের কথা শুনে প্ল্যানিং করে যদি একটু হেল্প করতো কেন্দ্র আমাদের, তাহলে এই প্রবলেমটা হতো না। আমি জানি না রেল মিনিস্ট্রি কেন এটা করেছেন, এটা করা তার উচিত হয়নি। এরপর যদি বাংলায় 100 লোকের, 1000 লোকের করোনা হয়, তার দায়িত্ব কে নেবে? তার দায়িত্ব কেন্দ্রীয় সরকার নেবেন তো? আপনারা শুনলে ভয় পাবেন না বা চিন্তা করবেন না, কিন্তু আমি নিজেই চিন্তা করছি। বাইরে থেকে যারা আসছেন তাদের মধ্যে অনেকেই পজিটিভ হয়ে গেছেন, বেঙ্গলে যেটা ছিল না। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। যখন ট্রেনের কথা বলা হলো, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন 105টা ট্রেন আমরা চেয়েছি, যদিও রেলমন্ত্রী বলেছেন তাদের কাছে কোনো আর এরকম চিঠি যায়নি। এখানকার চিফ সেক্রেটারি নাকি মহারাষ্ট্র গভর্নমেন্টকে চিঠি পাঠিয়েছেন যে ওখান থেকে আমাদের লেবারদের আসতে দিন। 8 মে চিঠি গেছে, এটা বলেছেন ওনারা। তো আজকে যদি মহারাষ্ট্র সরকার আসার অনুমতি দেয়, ওনারা নিচ্ছেন না কেন? কেন্দ্র সরকার ট্রেন দিয়ে পাঠিয়েছে, তারা নিচ্ছেন না কেন? এদিন মোদী সরকারের বিরুদ্ধে আরো সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো বলেছিলাম কিছুদিন আগে, আপনারা কেউ জানেন না, আমি অমিত শাহকে একদিন বলেছিলাম যে এত টিম পাঠান। আপনার যদি মনে হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করতে পারছে না, আপনি নিজে নিন না, আপনি নিজে করোনাটাকে সামলান, আমার কোনো আপত্তি নেই। বাট আমি তাকে থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ তিনি সেদিন আমায় বলেছিলেন, তিনি আজকে প্রেজেন্ট নেই এখানে, যে নেই চুনে হুয়া গভর্নমেন্ট কো হাম कैसे तोड़ सकते हैं বলেছিলেন। কিন্তু এটা সুতরাং আমি প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টারকে বলবো, প্লিজ সিরিয়াসলি এটা দেখুন যাতে করোনা না বাড়ে এবং মানুষের দুর্ভোগ আগামী দিনে না বাড়ে। এটাকে কেউ বাড়ানোর চেষ্টা করছে পলিটিক্যাল কারণে। এটা কিন্তু পলিটিক্স করবার টাইম নয়। সর্বনাশায় পরিস্থিতিতে আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইবো, যে ব্যাপারে প্লিজ হেল্প। রাজ্য সরকার পঞ্চায়েতকে বলেছে আপনারা সেখানে যারা শ্রমিকরা আছেন তাদের ব্যবস্থা দেখুন। অতএব আপনাদের টেনশন কেন? তাদেরকে থার্মাল টেস্ট করুন, পাঠিয়ে দিন জেলা এলাকায়, সেখানে লোকেরা দেখবে এবং তারা স্কুলে ইত্যাদিতে আছেন। কিন্তু নেবেন না, এটা ঠিক করেছেন। আমার মনে হয় তারা যারা ভয় পাচ্ছেন যে সংক্রমণ হবে, সারা দেশে সরকার নিয়েছে, তার জন্য চিকিৎসকীয় ব্যবস্থা করা উচিত। কিন্তু কতদিন তারা ওইখানে নিরন্ন হয়ে পড়ে থাকবেন এটাও ভাবতে হবে। সেই জন্য কেন্দ্র সরকার পাঠিয়েছে, তাদের ব্যবস্থা রাজ্য সরকারের করতে হবে।
বিশেষজ্ঞদের মতে করোনা সংক্রমণ ঠেকাতে ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখাই কার্যকরী পন্থা। 5টা স্টেট বিশেষ করে যেখানে বেশি হচ্ছে হটস্পট এরিয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি অ্যান্ড চেন্নাই, এই ভাই বোনেরা যখন আসবে তাদের তখন আপনারা ইনস্টিটিউশন কোয়ারেন্টাইন করবেন। স্কুলগুলো আমি নিচ্ছি এই কারণে, এই 5টা স্টেট থেকে আসলে তাদের ওখানে রাখবেন। সমস্ত রাজ্যগুলির যারা পরিযায়ী শ্রমিক, যারা ওইসব শিল্পাঞ্চলে ছিলেন, তারা প্রায় 15 দিন ধরে ওখান থেকে প্রস্থান করছেন। 50 লাখের কাছাকাছি শ্রমিক নিজের নিজের রাজ্যে নিজের নিজের বাড়িতে পৌঁছে গেছেন। এক একটা রাজ্য 100, 200, 400 ট্রেন নিয়েছে। পশ্চিমবঙ্গ প্রথম 7টা, তারপর ধাক্কাধাক্কির 19টা, আজকে আরও বেশ কয়েকটা ট্রেন আসছে। আমাদের 50টা ট্রেন এখন আসেনি। কেন এই পরিস্থিতি? আপনারা নেবেন না, পরিষ্কার করে বলুন, সেটা বলতে পারছেন না। নিলে কি ব্যবস্থা হবে? কারণ নেবেন না ঠিক করে রেখেছেন, তাই তাদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, কোয়ারেন্টাইনের ব্যবস্থা নেই। ভিন রাজ্য থেকে ফিরলে কিভাবে শ্রমিকদের রাখা হবে তা নিয়ে মঙ্গলবার ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানেও শুরু হয় জোর রাজনৈতিক চর্চা। ক্ষুধার জ্বালায় রাজ্য ছেড়ে অন্য রাজ্যে রোজগারের জন্য গেছেন, তার তো 7 মহলা বাড়ি থাকবে না। হোম কোয়ারেন্টাইনের আদৌ কোনো প্রশ্ন সেখানে থাকবে? আমরা এইখানে এই 2 মাস 2 দিন পরে এই রাজ্যের এখনো পর্যন্ত যা ফিগার আছে, হঠাৎ যদি দেখা যায় যে ফিগারটা 1 লাফে বেড়ে গেল, কাকে দোষ দেব? আমি বলছি রাজ্য সরকারের, আবার বলছি দেবাংশু, একেবারে স্পষ্ট দায়িত্ব আছে। কেন্দ্রীয় সরকার আদৌ কতটা সদিচ্ছা নিয়ে এগোচ্ছিল? কারণ আজকে 50,000 লোককে যে পাঠানো হচ্ছে, একবারে বাংলার ঘাড়ে ঠেলে দেওয়া হচ্ছে, এটা তো পরিযায়ী শ্রমিকদের বাঁচানোর দায়িত্বটা সবার, আমরা সবাই চাইছি, কিন্তু সমস্যাটা আসলে পড়তে হবে বাংলাকে। 50,000 মানুষ যদি একবারে রাজ্য সরকারকে না বলে বা পাঠিয়ে দেওয়া হয় নিজের ইচ্ছা মতো, রাজ্য সরকারকে তো নিজের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে হবে। তারা তো সবাই কলকাতার বাসিন্দা নন, বা তারা সবাই হাওড়ার বাসিন্দা নন, তাদেরকে তাদের জেলায় পৌঁছে দিতে হবে, তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, সুমন দা এখানেই শেষ নয়, বাংলাকে প্রাণে মারার চেষ্টা করছে। বাংলাদেশ পশ্চিমবঙ্গের বর্ডার খুলে দেওয়া নিয়ে আপনারা দেখলেন একতরফা সিদ্ধান্ত নেওয়া হলো। অন্যান্য সময় বাংলাদেশকে নিয়ে রাজনৈতিক কথাবার্তায় বিজেপি নেতারা থামেন না, কিন্তু হঠাৎ করে বলা হলো না বাংলাদেশ খুলতে হবে কারণ আমাদের টাকার দরকার। এতই টাকার দরকার, আজকে ট্রেনের মাঝখানে সিটটাও পর্যন্ত উঠিয়ে দিয়েছে, কারণ ওই একটা শ্রমিকের থেকেও টাকা লুটতে হবে। এমনকি বিমান নিয়েও সুমন দা মাঝখানের সিটটা নিয়ে কোর্টের কাছে বকা খেয়েছে পর্যন্ত বিজেপি সরকার, যে সেই বিমানের মাঝখানের সিটটাও পর্যন্ত তুলে দিয়েছে, সেখান থেকেও টাকা লুটতে হবে। কিন্তু 50,000 লোক কেন একদিনে আসছে? 2 তারিখ থেকে যে ট্রেন চালু হলো, এই যে ট্রেনের শিডিউলটা আপনি দেখেছেন, প্রথমে 7টা, তারপরে 50টা করে 200টা। তো এই ট্রেনের শিডিউলটা তো রাজ্য সরকার ঠিক করবে, সে কোথায় কিভাবে নিয়ে যাবে। দ্বিতীয় যে কথাটা বারবার আসছে যে কোয়ারেন্টাইনে রাখা, এই ডাক্তারবাবু যেটা বলছেন সঠিক কথা বলছিলেন, যে আমাদের পশ্চিমবঙ্গে এত স্কুল আছে, কলেজ আছে, স্টেডিয়াম আছে, তো তাদেরকে এনে তো সেখানে রাখা যেতে পারতো। সেখানে রাখতে গেলে কি লাগে? 3টে জিনিস দরকার। এক হচ্ছে তারা যে থাকবে তার একটা খরচা আছে, দ্বিতীয় হচ্ছে তাদের দেখভাল করার জন্য একটা মেশিনারি দরকার। তো যদি পশ্চিমবঙ্গ সরকারের কাছে টাকার কিন্তু অভাব নেই, কোভিড সংক্রান্ত আলাদাভাবে টাকা অ্যালট সমস্ত রাজ্য হয়েছে, এই রাজ্য হয়েছে এবং এই রাজ্যের টাকা চলে এসছে। এই যে আমাদের কমিউনিটি কিচেনগুলো চলছে, কেন্দ্রের কোভিড সংক্রান্ত যে ফান্ড সেখান থেকে হচ্ছে। এবার দ্বিতীয় যে বিষয়টা দেওয়া হলো, স্টেডিয়াম, স্কুল কলেজের অভাব নেই। তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ম্যান পাওয়ার। আমি ধরে নিলাম পশ্চিমবঙ্গ সরকারের কাছে ম্যান পাওয়ার নেই। পশ্চিমবঙ্গ সরকার কি পশ্চিমবঙ্গবাসীর কাছে একবার আহ্বান জানিয়েছে? এখানে যত সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল অর্গানাইজেশন আছে তাদের কাছে আহ্বান জানিয়েছে। উনি বলছেন স্টেডিয়ামের ব্যবস্থা করে, এর ব্যবস্থা করে। দেখুন, আপনাদের সাজেশনটা যথেষ্ট ঠিক আছে, আপনারা সাজেশন দিচ্ছেন, কিন্তু বিষয়টা হচ্ছে সুমন দা, 50,000 লোককে আপনি এক ধাক্কায় পাঠিয়ে দিচ্ছেন, আর শুধুমাত্র আমি একটা স্টেডিয়ামের মধ্যে সবাইকে ঢুকিয়ে দিলাম, একে অপরের সাথে গল্প করলো, তারা পাশাপাশি গিয়ে বসলো, ওটাতে করলে হবে না। তাদের প্রত্যেকের মাঝখানে ডিস্টেন্স রাখার মতো আমাকে ব্যবস্থা করতে হবে, যেন এনফোর্স করা যায় তাদের মধ্যে ফিজিক্যাল ডিস্টেন্সটা। কারণ 50,000 লোককে স্টেডিয়ামে, স্কুলে আপনি রাখলেও আপনি মানুষকে সবসময় রেখে দিতে পারবেন না যে তারা একে অপরের কাছাকাছি যাবে না। তবে ভিন রাজ্য থেকে ফিরে আসা বহু পরিযায়ী শ্রমিকের কাছে হোম কোয়ারেন্টাইনে থাকার পরিকাঠামো পর্যন্ত নেই। হুগলির পোলবার সুগন্ধার পঞ্চায়েতের দোগাছিয়া গ্রামে মঙ্গলবার 40 জন পরিযায়ী শ্রমিক বাস ভাড়া করে ফিরে আসেন। তাদের অধিকাংশেরই হোম কোয়ারেন্টাইনে থাকার মতো সুযোগ সুবিধে নেই বাড়িতে, তাই অগত্যা বাগানে তাঁবু খাটিয়ে রয়েছেন। বোম্বে থেকে ফিরেছি, বোম্বেতে কাজকর্ম বন্ধ, পয়সা করিয়ে শেষ হয়ে আসছে। আমরা চিন্তা করলাম যে আমরা আমাদের 4 জন এই ভাইরা মিলে এই জায়গায় থাকবো। আমরা এই জায়গায় যে আছি এখান থেকে আমরা ওদিকে যাচ্ছি না, গ্রামের কারোর সাথে মেলামেশা না, এই কুড়েতেই থাকছে, এই কুড়েতেই থাকছি যতদিন না মানে আমাদের পরীক্ষা চেক আপ করে মানে সুস্থ হচ্ছে, ডাক্তার যতক্ষণ না বলবে যে তোমার ঠিক আছে ততক্ষণ আমরা এখানে রাখছি। অন্যদিকে মহারাষ্ট্র থেকে বাড়ি ফেরার পথে বাসে মৃত্যু হয়েছে
পশ্চিম মেদিনীপুরের পিংলার এক পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের লোকজন মিলিয়ে ৩৫ জন মহারাষ্ট্র থেকে বাসে করে ফিরছিলেন। সহযাত্রীদের দাবি, মঙ্গলবার সকাল ৮টা নাগাদ ওড়িশা সীমান্ত পৌঁছয় বাস। সেই সময় বাসের মধ্যে মৃত্যু হয় সুদর্শন মণ্ডল নামে এক পরিযায়ী শ্রমিকের, কিন্তু ওড়িশা সরকার সেই মৃতদেহ সেখানে নামাতে দেয়নি। সেজন্য বাসে করে অন্য যাত্রীদের সঙ্গে মেদিনীপুর নিয়ে আসা হয় মৃতদেহ। কতক্ষণ ডেড বডির সাথে জার্নি করতে হলো? কালকে 8:30টায় মারা গিয়েছে সকালে। এখন পর্যন্ত আমরা বসেছিলাম, তো ওদের দেশে আমরা ফোন করেছি, তো ওরা আসেনি, এতটা আমরা এসেছি। কি করব আমরা এখন? বীজমে কি আমরা নামতে পারি? বীজমে নেমে কি করব? আতঙ্ক তো না। অনেকেই বলছেন এই পরিস্থিতিতে শ্রমিকদের ফিরে আসাটা গোটা রাজ্যের জন্য বিপদ ডেকে আনছে না তো? একদিকে যেমন ট্রেন বিমান চলছে, অন্যদিকে তেমন দুজন করে যাত্রী নিয়ে বুধবার থেকে কলকাতায় চালু হয়ে গেল অটো। অধিকাংশ রুটেই বেড়েছে ভাড়া, পাশাপাশি কলকাতায় নামলো আরো সরকারি বাস। জেলা জুড়ে চালু হয়ে গেল বাস পরিষেবা। বুধবার উত্তর কলকাতার শোভাবাজার থেকে দক্ষিণের পাটুলি সর্বত্রই শুরু হয়েছে অটো চলাচল। শহরের রাস্তায় নামলো অটো। আমরা দাঁড়িয়ে আছি শোভাবাজার মোড়ে। শোভাবাজার মোড়ে শুধু নয়, বিভিন্ন জায়গাতে উত্তর কলকাতায় দেখা যাচ্ছে যে অটো চালকরা অটো নিয়ে বেরিয়েছেন এবং যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধ মেনেই তারা কিন্তু যাচ্ছেন। কোনো কোনো অটোতে একজন, কোনো কোনো অটোতে দুজনকে দেখা যাচ্ছে। অটো চলাচলে কিছু নিয়ম বেঁধে দিয়েছে পুলিশ প্রশাসন। নির্দেশিকায় বলা হয়েছে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত অটো চালানো যাবে। দুজনের বেশি যাত্রী তোলা যাবে না। কন্টেনমেন্ট জোনে চালানো যাবে না অটো। রোজ অটো স্যানিটাইজ করতে হবে। চালকদের গ্লাভস এবং মাস্ক পরতেই হবে। যাত্রীদের ক্ষেত্রেও একই নিয়ম। অটোয় রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজারও। দাদা, আজকে থেকে বেরিয়েছেন? হ্যাঁ, কি করবো, পেটের জ্বালা বেরিয়ে দুটো করে প্যাসেঞ্জার নিচ্ছি সামথিং। মানে সামনে বসছে না, পেছনেই বসছে। কেউ রিকোয়েস্ট করলে তুলছি সামনে, তাও ডিস্টেন্সে হাতে স্যানিটাইজার দিচ্ছি, গ্লাভস পরে নিজের সেফটিতে চালাচ্ছি। স্যানিটাইজারের বোতল রাখা আছে, গাড়িতে ইউজ করছি, কাপড় ঢেলে রটফটগুলো মুছে দিচ্ছি। তবে রাস্তায় অটো মিললে অধিকাংশ রুটে বেড়েছে অটোর ভাড়া। অটো চালকদের দাবি, উল্টোডাঙ্গা হাতিবাগান শোভাবাজার হয়ে জোড়াবাগান রুটে আগে ভাড়া ছিল 14 টাকা, এখন সেই ভাড়া বেড়ে হয়েছে 20 টাকা। হাজরা বন্ডেল গেট ও হাজরা বালিগঞ্জ রুটে ভাড়া ছিল 8 থেকে 10 টাকা, এখন তা বেড়ে হয়েছে 10 থেকে 15 টাকা। রাসবিহারী বেহালা রুটের ভাড়া 14 টাকা থেকে বেড়ে হয়েছে 28 টাকা। যাদবপুর টালিগঞ্জ মেট্রো রুটে অটো ভাড়া 7 থেকে বেড়ে হয়েছে 11 টাকা। পাটুলি গোলপাক রুটে আগে ছিল 18 টাকা ভাড়া, এখন তা বেড়ে হয়েছে 20 থেকে 25 টাকা। যাদবপুর রানীকুঠি রুটে 10 টাকার ভাড়া বেড়ে হয়েছে 15 টাকা। রাসবিহারী গড়িয়াহাট রুটে 2 টাকা ভাড়া বেড়েছে। কসবা বেহালা রুটে ভাড়া বেড়েছে। অটো চালকদের দাবি, অর্ধেক যাত্রী নিয়ে চালানোর জন্য বাড়তি ভাড়া নিতে হচ্ছে। ভাড়া বলতে এখন ওই যেরকম নরমালি আমরা দুজন করে চালাবো, হয়তো 1-2 টাকা বেশি নেব। যাত্রীরা এখন নিরুপায়, বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে অটোয় উঠতে হচ্ছে। অটো মোটামুটি রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন আজকে থেকে? অটো দেখতে পাচ্ছি একটু কমই আছে অটোটা, আর কি সরকারি বাস ওটা যাচ্ছে না, মাঝ রাস্তা থেকে ওটা যাচ্ছে না। ভাড়া কত বলছে? এখানে 20 টাকা বলেছিল নিউ আলিপুর মোড়টা। কলকাতার কয়েকটি রুটে অবশ্য পুরনো ভাড়াতেই অটো চলছে। অটো চালকদের দাবি, চেতলা, রাসবিহারী, বালিগঞ্জ, বেহালা, সিঁথির মোড় থেকে ডানলপ ও সিঁথির মোড় থেকে কামারহাটি রুটে ভাড়া বাড়েনি। আমরা দাঁড়িয়ে রয়েছি যাদবপুর 8B বাস স্ট্যান্ডের কাছে। এখানে যে অটো স্ট্যান্ড রয়েছে, যেটা যাদবপুর 8B থেকে টালিগঞ্জ মেট্রো স্টেশন পর্যন্ত যায়, সেই অটো রুটের অটো কিন্তু আজকে নেমে গিয়েছে এবং এখানে যে নিয়মগুলো মানতে বলা হয়েছে সেগুলো মেনে চলা হবে বলেই অটো চালকরা দাবি করেছেন এবং তারা যারা জানাচ্ছেন তো 2 জন করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং একটি অটোর সামনে আমরা দাঁড়িয়ে আছি, যে অটোর সামনে আমরা দেখতে পাচ্ছি পিছনে 2 জন প্যাসেঞ্জারকে বসানো হবে। একটি প্লাস্টিকের একটা পলিথিন কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং এইভাবে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে সোশ্যাল ডিস্টেন্সিংটা যাতে মেনটেন করা হয়। আমাদের মেন হচ্ছে 240টা অটো চলে, 2 রুট মিলে, টালিগঞ্জ মেট্রো আর যাদবপুর রানীকুঠি। আমাদের এখন বলা হয়েছে 20 টাকা করে গাড়ি নামাতে, আর 2 জন করে প্যাসেঞ্জার চলবে। মাঝখানে যেমন বলেছে যে বর্ডার দিয়ে দিতে, বর্ডার আমরা দিয়েছি। বিধি মানা হচ্ছে কিনা তা দেখতে এদিন রাস্তায় নামে পুলিশ। বাড়তি যাত্রী দেখলে কোথাও কোথাও অটো চালকরাই সাবধান করে দিচ্ছেন। উত্তরের সিঁথির মোড়ে চোখে পড়েছে সচেতনতার ছবি। এই মুহূর্তে আমরা রয়েছি সিঁথির মোড়ে। সিঁথির মোড় থেকে কামারহাটি রুটের অটো পরিষেবা শুরু হলো আজ। আমার সামনে একটি অটো রয়েছে, সামনে অটো চালক রয়েছেন এবং পেছনে 2 জন যাত্রী রয়েছে। প্রত্যেকের মুখে মাস্ক রয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী 2 জন যাত্রী সর্বোচ্চ একটা অটোয় বসতে পারবেন এবং 3 জনেরই মাস্ক থাকতে হবে। সরকারের নির্দেশ অনুযায়ী সিঁথির মোড় টু কামারহাটি সহ বড়নগরের বিভিন্ন প্রান্তে অটো পরিষেবা চালু হয়েছে। আপাতত পুরনো ভাড়াতেই এই অটো রুটটা চলবে। অটোর পাশাপাশি রাস্তায় নেমেছে আরো সরকারি বাস। কলকাতা লাগোয়া উত্তর 24 পরগনার বারাসাত বাস ডিপো থেকে এদিন বাস ছাড়ার আগেই পৌঁছে যান যাত্রীরা। চোখে পড়ে লম্বা লাইন।
তবে বিধি মেনে 20 জনের বেশি যাত্রী উঠতে দেওয়া হয়নি। বারাসাত জোকা, বারাসাত গড়িয়া, বারাসাত হাওড়া সহ একাধিক রুটে এদিন শুরু হয় বাস চলাচল। 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, কোনো বাস নেই। কোথায় যাবে? যাবো হচ্ছে সল্টলেক, কোনো বাস নেই। বলছে বাস আছে, কিন্তু বাস নেই রাস্তায়। আমি ঘন্টাখানেক ধরে মোটামুটি দাঁড়িয়ে আছি, জানি না এখন বাস আছে কি নেই বলতে পারবো না। লাইনে দাঁড়িয়েছি, অফিসে তো যেতেই হবে। পশ্চিমের দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ড এদিন সকাল থেকে সরগরম। আজ থেকে দুর্গাপুরের এই এসবিএসটিসি ডিপো, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপো থেকে বাস শুরু হচ্ছে। 72টি রুটে বাস চলছে। আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা দুর্গাপুর বাস দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে ছাড়ছে। ইতিমধ্যেই অন্যান্য জেলার বেশ কয়েকটি বাস ছেড়ে গেছে। দুর্গাপুর থেকে কলকাতা, বহরমপুর, বাঁকুড়া, বর্ধমান, মালদা, সিউড়ির মতো গুরুত্বপূর্ণ রুটে বাস চলাচল শুরু হয়। হ্যাঁ, রিস্ক তো কিছুই নেই আমাদের, আমরা খুব রিস্কে কাজ করছি। এখন ডিপার্টমেন্টের অর্ডার মানতে হবে চাকরিটা করতে গেলে, নাহলে ডিপার্টমেন্ট আমাদের হ্যারেস করবে। আমাদের তো কোনো কিছুই নেই। পশ্চিম বর্ধমানের আসানসোল থেকে এদিন করুণাময়ী, ধর্মতলা, সিউড়ি, পুরুলিয়ার উদ্দেশ্যে বাস রওনা দেয়। এদিন সকাল থেকে ব্যস্ততা চোখে পড়ে শিলিগুড়ির তেনজিং মোড়গে বাস টার্মিনাসে। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড থেকে এদিন বাসে যাত্রী তোলার আগে তা জীবাণুমুক্ত করা হয়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস নেমেছে রাস্তায়। শিলিগুড়িতে বৃহস্পতিবার থেকে বেসরকারি বাস চালু হবে। মালদায় পিপিই পরে বাস চালাচ্ছেন চালকরা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম মালদা কলকাতা, মালদা রায়গঞ্জ ও মালদা বালুরঘাট এই 3টি রুটে বাস চলাচল শুরু করেছে। দূরত্ব বিধি মেনে মাস্ক পরে বাসে ওঠেন যাত্রীরা। উত্তরবঙ্গে আরেক গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড রায়গঞ্জ ডিপো থেকেও এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস মালদা, শিলিগুড়ি ও বালুরঘাট রুটে চলাচল শুরু করে। কতজন করে দিতে হবে প্যাসেঞ্জার? বলবো তো 20 জন 25 জনের উপর নেওয়া যাবে না। সমস্ত সেফটি আছে আপনাদের? হ্যাঁ। কি কি দিয়েছে সরকার থেকে? মাস্ক দিয়েছে, স্যানিটাইজার দিয়েছে, কিট দিয়েছিল। গরমে পড়তে অসুস্থ লাগে। বাস ছাড়লে যেতে পারছি, বাড়ি ভালোই যাচ্ছি। দক্ষিণবঙ্গের বীরভূমেও বুধবার থেকে শুরু হলো সরকারি বাস পরিষেবা। প্রথম দিন সিউড়ির বাস ডিপো থেকে ছাড়ে 6টি বাস। এর মধ্যে 3টি উত্তরবঙ্গ, 3টি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের। তবে যাত্রী সংখ্যা কম। সমস্ত চালক ও কন্ডাক্টরকে পিপিই পরার নির্দেশ দেওয়া হয়। পুরনো ভাড়াতেই চলছে বাস। বাসে ওঠার আগে যাত্রীদের থার্মাল চেকিং এর পর দেওয়া হচ্ছে স্যানিটাইজার। নেমেছে অটো, চলছে বাস। প্রয়োজনের বাইরে বেরোতে হচ্ছে অনেককেই। এই পরিস্থিতিতে বিধি মেনে চলার এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আমাদের আস্তে আস্তে সাধারণ জীবনে ফিরতে হবে, কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে হবে করোনা একদিনে যাবে না এবং সেটার জন্য প্রপার প্রিকশন আমাদের মেনটেন করতে হবে। যেমন বাসে ওঠার সময় প্রপার সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করা, অ্যাটলিস্ট 1 থেকে 2 মিটার ডিস্ট্যান্স মেনটেন করা। অটোর ক্ষেত্রেও সেরকম এক্সেসিভ প্যাসেঞ্জার না নেওয়া, অ্যাটলিস্ট 2-3 জন বেশি প্যাসেঞ্জার একসঙ্গে না নেওয়া, দরকার হলে ফ্রিকোয়েন্সি বাড়ানো, এগুলো করতে হবে। আর আমার মতে মানুষের নিজেদের একটা সচেতনতা থাকা উচিত, যাতে কেউ যদি সামান্যতম অসুস্থ বোধ করে তাহলে তার বাইরে বেরোনো না উচিত। এর মধ্যে আবার হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে কার্যত টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ওষুধের প্রয়োগ আপাতত বন্ধ করতে বলেছে, কিন্তু আইসিএমআর জানিয়ে দিয়েছে ওই ওষুধের ব্যবহার চালু রয়েছে কিংবা চালু থাকবে। সোমবারই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োগ আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু আচমকা এমন সিদ্ধান্ত কেন? সম্প্রতি মেডিকেল জার্নাল ল্যান্সেটে প্রকাশিত একটি গবেষণাপত্রে দাবি করা হয়, হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তদের ওপর সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে যাঁদের হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হয়েছে তাদের মধ্যেই মৃত্যুর হার বেশি। এই উদাহরণ টেনে হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগ বন্ধের নির্দেশ জারি করে হু। On Friday, the Lancet, as you know, published an observational study on hydroxychloroquine and chloroquine and its effects on COVID-19 patients that have been hospitalized. The authors reported that among patients receiving the drug, when used alone or with a macrolide, they estimated a higher mortality rate. The executive group has implemented a temporary pause of the hydroxychloroquine arm within the Solidarity trial, while the safety data is reviewed by the Data Safety Monitoring Board. বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সিদ্ধান্তের কার্যত উল্টো সুরে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর জানায় ভারতে এই ওষুধের ব্যবহার চালু থাকবে। তার কারণ হিসেবে তারা জানায় হাইড্রক্সিক্লোরোকুইনের সেই অর্থে কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ভারতে করোনা প্রতিরোধক হিসেবে ওই ওষুধের ব্যবহার চালু থাকবে। এতে ভয়ের কিছু নেই, শুধু খালি পেটে ওষুধটি খাওয়া চলবে না।
जो एडवाइजरी अब 18 मई वाली परसों वाली हमारी कह रहे हैं, उसमें हम लोग ने क्लियरली ये लिखा है फॉर प्रोफिलैक्सिस, एक तो इट शुड बी कंटिन्यूड बिकॉज देयर इज नो हार्म, बेनिफिट मे बी देयर, one point. The second point was important was that we found that the side effects, and we clearly advised that it should be taken with food. So nausea, vomiting जो हो रहा है वो खाली पेट खाते हैं तो दिक्कत होती है. So it has to be taken with food. That is one very important thing. সূত্রের খবর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্ত প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফেও জানানো হয় সম্ভবত হাইড্রক্সিক্লোরোকুইনের নিরাপত্তার দিকটি বিবেচনা করতে গিয়ে সমস্ত রিপোর্ট খতিয়ে দেখা হয়নি। এই মুহূর্তে আমি এটাকে ওড়াতে কোনোভাবেই পারবো না। আমি এখনও দরজা খোলা রাখবো হাইড্রক্সিক্লোরোকুইনের জন্য, যতদিন না র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল বা মেটা অ্যানালিসিস ট্রায়াল আসছে, যতদিন না সলিডারিটি ট্রায়ালের রেজাল্ট পুরোপুরি বেরোচ্ছে, আমাদের হাইড্রক্সিক্লোরোকুইনকে উড়িয়ে দেওয়া চলবে না। আইসিএমআর যে গাইডলাইন্স দিয়েছে সেখানে কিন্তু প্রোফাইল্যাক্সিসের কথা বলা হয়েছে, যে প্রোফাইল্যাক্সিস হিসেবে হাইড্রক্সিক্লোরোকুইন খাওয়া যেতে পারে, এবং এটা নিয়ে বড় ট্রায়াল চলছে যে প্রোফাইল্যাক্সিস হিসেবে হাইড্রক্সিক্লোরোকুইন কতটা এফেক্টিভ নয়। এবং সেক্ষেত্রে কিন্তু প্রোফাইল্যাক্সিস ডোজটা যেটা দেওয়া হয় সেটা কিন্তু অত্যন্ত কম ডোজ, এবং এতে কিন্তু কোনো রকম হৃদযন্ত্রের সাইড এফেক্টস হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। ভারতে করোনা সংক্রমণ শুরুর পরই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর ঘোষণা করে করোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করে কিছু ক্ষেত্রে ইতিবাচক ফল মেলে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তখন জানায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ যারা করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন তাদের হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া যেতে পারে। করোনা আক্রান্তের পরিবারকেও সুরক্ষা কবচ হিসেবে এই ওষুধ দেওয়া যেতে পারে। আইসিএমআর এর গাইডলাইন মেনে পশ্চিমবঙ্গ সরকার পরামর্শ দেয় করোনা চিকিৎসায় নিযুক্ত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে নির্দিষ্ট ডোজের হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করতে পারেন। দ্বিতীয়ত, করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা পরিজন যাঁদের কোয়ারেন্টাইন করা হয়েছে তাঁদেরও নির্দিষ্ট মাত্রায় এই ওষুধ দেওয়া যাবে। এরপরই আচমকা এই ওষুধের চাহিদা হু হু করে বেড়ে যায়। বাজার থেকে উধাও হয়ে যায় হাইড্রক্সিক্লোরোকুইন। চাহিদা মেটাতে 4 এপ্রিল হাইড্রক্সিক্লোরোকুইন রফতানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে ভারত। কিন্তু ভারত থেকে হাইড্রক্সিক্লোরোকুইন পেতে মরিয়া ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন করোনা সংক্রমণ ঠেকাতে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে হাইড্রক্সিক্লোরোকুইন। মোদী সরকার এই ওষুধ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করায় ভারতকে হুঁশিয়ারি পর্যন্ত দেন মার্কিন প্রেসিডেন্ট। ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলায় বায়োমেডিক্যাল অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি ডিরেক্টর রিক ব্রাইটকে পদচ্যুত করে ট্রাম্প প্রশাসন। কিন্তু এরপর হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে ট্রাম্পের দাবিকে প্রশ্নের মুখে ফেলে দেয় তাঁর দেশের একটি গবেষণা। ইনস্টিটিউট অফ হেলথ এবং ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক একটি গবেষণায় দাবি করা হয় আমেরিকায় যে করোনা আক্রান্তদের হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হয়েছে তাদের মধ্যেই মৃত্যুর হার বেশি। 11 এপ্রিল পর্যন্ত আমেরিকার ভেটারেন মেডিকেল সার্ভিস 368 জন রোগীর মেডিকেল রিপোর্টকে নমুনা হিসেবে দেয়। 368 জনের মধ্যে 97 জনকে হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হয়েছিল। 113 জন রোগীকে হাইড্রক্সিক্লোরোকুইনের সঙ্গে অ্যাজিথ্রোমাইসিন দেওয়া হয়েছিল এবং 158 জন রোগীকে হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হয়নি। ফরাসি গবেষকদের দাবি, এই গবেষণায় দেখা যায় যে 97 জনকে হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হয় তাদের মধ্যেই মৃত্যুর হার সবথেকে বেশি, 28%। যে 113 জন রোগীকে হাইড্রক্সিক্লোরোকুইনের সঙ্গে অ্যাজিথ্রোমাইসিন দেওয়া হয় তাদের মধ্যে মৃত্যুর হার একটু কম, 22%। আর যাদের হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হয়নি তাদের মধ্যে মৃত্যুর হার সবথেকে কম, 11%। মার্চ মাসে 2 সপ্তাহ জুড়ে হাইড্রক্সিক্লোরোকুইনের কার্যকারিতা নিয়ে ফ্রান্সেও একটি গবেষণা হয়। সেক্ষেত্রে 181 জন করোনা আক্রান্ত রোগীর মেডিকেল রিপোর্ট নিয়ে গবেষণা চালানো হয়। এর মধ্যে 84 জনকে হাসপাতালে ভর্তির 48 ঘন্টার মধ্যে হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হয়। 97 জনকে এই ওষুধ দেওয়া হয়নি। ফরাসি গবেষকদের দাবি, সমীক্ষায় দেখা যায় যে 84 জনকে হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হয়েছিল তাদের মধ্যে কয়েকজনের হৃদস্পন্দন অনিয়মিত হয়ে পড়ে, ফলে তাদের হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া বন্ধ করতে হয়। এই প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওষুধ প্রয়োগ বন্ধ করতে বলেছে। যদিও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর আবার স্পষ্টই জানিয়েছে ভারতে যেভাবে করোনা প্রতিরোধক হিসেবে ওই ওষুধের ব্যবহার চালু রয়েছে তা চালু থাকবে। বারবার অনুষ্ঠানে আমরা দেখিয়েছি যে যারা অটো ইমিউনো ডিজিজের জেনুইন পেশেন্ট তারা ওষুধ পাচ্ছেন না, আর এক শ্রেণীর মানুষ তারা, বিশেষ করে ট্রাম্প সাহেব যখন প্রায় কেড়ে নিলেন হাইড্রক্সিক্লোরোকুইন, তখন তারপর রাতারাতি বাজার থেকে উধাও হয়ে গেল। কিছু মানুষ মুড়ি মুড়কির মতো খেলেন, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। রুম্যাটয়েড আর্থ্রাইটিসে ব্যবহারে কোনো ক্ষতি হয় না বলে আর কোভিডে হবে না এটা নয়, কিন্তু কারণ হচ্ছে ডোজটা আলাদা। এটা সাধারণ মানুষের
বোঝানো দরকার ছিল যে এই ওষুধের আমরা গোড়া থেকেই বলে এসেছি অ্যাকচুয়ালি এর ডাইরেক্ট কোনো এফেক্ট নেই। এটা কখন দরকার হয়, সম্ভাবনা একটা আছে যে ইনফ্লামেশন মানে প্রদাহটাকে কমাতে পারে এই হিসেবে, কিন্তু এর সত্যি সত্যি বলতে গেলে আমাদের কাছে তো কোনো ওষুধই এখন নেই কোভিড-19কে ভালো করার। এখন মানুষ এই যে আজকে পলিটিশিয়ানরা যারা রয়েছেন আমাদের আজকে এই প্রোগ্রামে বারবার কিছু কিছু চলে আসছে, কালকে এক কথা বলেছেন আজকে এটা হচ্ছে। আমাদের বুঝতে হবে এই অসুখটা পৃথিবীতে নতুন। করোনা আবহে শিখে উঠেছে পঠন পাঠনও। 30শে জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল বন্ধ। কলেজ বিশ্ববিদ্যালয় কবে খুলবে সিদ্ধান্তের ভার বিশ্ববিদ্যালয়ের হাতে। বাড়িতে বন্দি অবস্থায় মন খারাপ পড়ুয়াদের। অনলাইন ক্লাস ঝড়ের জন্য বন্ধ হয়ে গেছে, আমার খুব খারাপ লাগছে। আমার বন্ধুদের সাথে যেমন অনলাইন ক্লাসে দেখা করতে পারতাম সেটা আর দেখা করতে পারছি না। একে করোনায় রক্ষে নেই, তার উপর উম্পুন দোসর। চারিদিকে এখনো ধ্বংসের ছবি। শিক্ষা দপ্তরের হিসেব বলছে ঝড়ের দাপটে স্কুল বাড়ি, মিড ডে মিলের রান্নাঘর ও শৌচাগার নষ্ট হয়েছে বহু। হুগলি, হাওড়া, কলকাতা, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই 8টি জেলায় ক্ষতি হয়েছে সব থেকে বেশি। সব মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রায় 700 কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের আইসোলেশন সেন্টার করা হয়েছে বিভিন্ন জেলার বহু স্কুলে। এই প্রেক্ষাপটে রাজ্য সরকারের সিদ্ধান্ত আগামী 30শে জুন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। তবে পূর্ব ঘোষিত 29শে জুন, 2রা এবং 6ই জুলাই তারিখেই হবে উচ্চ মাধ্যমিকের বাকি 3 দিনের পরীক্ষা। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত 8টি জেলার 1058টির মধ্যে 462টি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র বদল করতে হচ্ছে। প্রয়োজনে কলেজগুলিকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতে পারে। আমরা ঠিক করেছি যে বিদ্যালয় শিক্ষা 30শে জুন পর্যন্ত বন্ধ থাকবে। তার কারণ অনেক স্কুল, অনেক জেলায় যেমন ভেঙে গেছে, তেমনি আবার পরিযায়ী শ্রমিকরাও আইসোলেশন সেন্টার হিসেবে সেগুলোকে ব্যবহার করছে। কিন্তু বেসরকারি স্কুলগুলোর কি হবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে এখনই স্কুল খোলার কোনো পরিকল্পনা নেই। অন্যদিকে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন বা CISC এর সিও জেরি আরাথুন জানিয়েছেন এই রাজ্যের সরকারের সিদ্ধান্তকে মান্যতা দেওয়া হবে পশ্চিমবঙ্গের CISC এর স্কুলগুলিতে। করোনার পাশাপাশি একটা ঝড় রাজ্যের প্রায় 2 কোটি পড়ুয়ার ভবিষ্যৎকে ওলটপালট করে দিয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ঝুলছে তালা। ক্লাসরুমের পঠন পাঠনের পাশাপাশি নেটওয়ার্কের সমস্যার কারণে বন্ধ অনলাইন ক্লাসও। দীর্ঘদিন পড়ুয়া শূন্য ক্লাসরুম। স্কুলগুলো আপদকালীন পরিস্থিতিতে চালু করেছিল অনলাইন ক্লাস। ঠিক যেদিন যেভাবে স্কুলে ক্লাস, ঠিক সেইভাবে সেদিন বাড়ি থেকে ক্লাস পড়ুয়াদের। উম্পুনের তাণ্ডব লীলা বাদ সাধল সেই পঠন পাঠনেও। বালিগঞ্জ শিক্ষা সদনের ক্লাস 4-এর পড়ুয়া অনুষ্কা চট্টরাজ। কসবার বাড়িতে বন্দি জীবনে মুক্তি ছিল অনলাইন ক্লাস। ঘূর্ণিঝড়ের তাণ্ডব সেটাও বন্ধ করে দিয়েছে। ঝড়ের জন্য বন্ধ আছে, অন্যদের সাথে স্কুলই বন্ধ করে রেখেছে। কথা বলতে পারছি না, বাবা দূরে থাকে, বাবার সাথে কথা বলতে অনেক অসুবিধা হচ্ছে। ফোনে ভালো করে নেটওয়ার্ক আসছে না, ইন্টারনেট প্রবলেম হচ্ছে। বাবা এত দূরে থাকে, বাবার সাথে খুব কথা বলতে খুব অসুবিধা হচ্ছে, খুব দুঃখ করছে, মনে খুব কষ্ট হচ্ছে। অনলাইন ক্লাসেস হচ্ছিল, আমরা 15ই এপ্রিল থেকে আরম্ভ করেছি এবং বাচ্চারা ভীষণ সুন্দরভাবে অ্যাডাপ্ট করে নিয়েছিল। সাডেনলি এই ঝড়েতে আমাদের সমস্ত কানেক্টিভিটি, সমস্ত কানেকশনস এমনভাবে চলে গেল, মানে যেখানে জল নেই, অনেক জায়গায় কারেন্ট নেই। এর জন্য মানে একটা মেজর ডিসরাপশন ক্লাসেসের জন্য আমাদের বের করতে হচ্ছে। বছর 9-এর অনুষ্কার এই অনুভূতি যে একার নয়, বোঝালো রানীকুঠির ক্লাস 7-এর পড়ুয়া ঐশী সেনগুপ্ত। নেটওয়ার্কের কারণে তারও বন্ধ অনলাইন ক্লাস। প্রথমে করোনা ভাইরাসের জন্য স্কুল বন্ধ হলো, তারপরে এই সুপার সাইক্লোন আমফানের জন্য অনলাইন ক্লাস বন্ধ হলো। তো প্রচণ্ড খারাপ লাগছে যে অনলাইন ক্লাস বন্ধ হয়ে গেল। অ্যাটলিস্ট আমরা অনলাইন বন্ধুদের সঙ্গে, টিচারদের সঙ্গে দেখা করতে পারছিলাম। নতুন সেশন বলেন বা 2020 যেটা, সেটা 1 এপ্রিল থেকে শুরু হয়। তো একদম প্রথম দিন থেকেই আমরা অনলাইন ক্লাস শুরু করি, ক্লাস 1 থেকে ক্লাস 12। কিন্তু এই সাইক্লোনটা আসার পর থেকে, এই আগের বৃহস্পতিবার, কারণ বুধবার দিন মেনলি জিনিসটা হয়,
কানেক্টিভিটি প্রবলেমের জন্য, কারণ নেটওয়ার্ক এত খারাপ ছিল যে আমরা নিতে পারিনি। রাজ্যের শিক্ষা দপ্তর সূত্রে খবর, রাজ্যের প্রাথমিক স্কুলের সংখ্যা 50,109, উচ্চ মাধ্যমিক পর্যন্ত স্কুলের সংখ্যা 13,560, পড়ুয়ার সংখ্যা সব মিলিয়ে 1,40,00,000। রাজ্যে বেসরকারি প্রাথমিক স্কুল 8,738, পড়ুয়ার সংখ্যা সব মিলিয়ে 5,60,000। বেসরকারি ক্লাস 10 ও 12 পর্যন্ত স্কুলের সংখ্যা 2,546, পড়ুয়া প্রায় 20 লক্ষ। কলেজ বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়ার সংখ্যা প্রায় 19 লক্ষ। শিক্ষা দপ্তর সূত্রে খবর, ঝড়ের দাপটে থমকে গেছে বাংলার শিক্ষা পোর্টালও। সরকারি স্তরেও পড়ুয়াদের অনলাইন পঠন পাঠন কার্যত বন্ধ। সরকারি সূত্রে খবর, ঝড়ের ক্ষত মেরামতের পরে থাকবে করোনা সতর্কতা। তাই আলোচনা শুরু হয়েছে কয়েকটি বিষয় নিয়ে, যেমন কম সংখ্যক পড়ুয়া নিয়ে বিকল্প দিনে ক্লাস, সিনিয়র পড়ুয়াদের আগে স্কুলে আনা হবে, সকালে ও বিকেলে স্কুলকে ভাগ করা যায় কিনা, পড়ুয়াদের স্কুলে বারবার হাত ধোয়া, মাস্ক পরা বাধ্যতামূলক, বাড়ি থেকে স্কুলে আসা, স্কুলে থাকা, স্কুল থেকে ফেরার পর পড়ুয়াদের কি করণীয় তা নিয়ে নির্দেশাবলী তৈরি। এই সংকটকালে সরকারের তরফে কাছাকাছি থাকা পড়ুয়াদের বাড়ি গিয়ে পড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষকদের। ডিআই এসআইরা যদি নামের তালিকা নিয়ে তাদেরকে অনুরোধ করবে যে আপনারা তো পাশাপাশি আছেন, যদি 10 জনকে নিয়ে আপনারা বুঝিয়ে দিয়ে আসতে পারেন। কিন্তু প্রশ্ন উঠছে, কবে স্বাভাবিক হবে এ বঙ্গের জীবনযাপন? কবে আগের মতো হবে পড়ুয়াদের স্কুল জীবন? উত্তর অজানা। করোনার থাবায় বাংলা ধারাবাহিকের শিল্পী এবং কলাকুশলীদেরও করুণ অবস্থা। বন্ধ শুটিং, বন্ধ রোজগার। এইভাবে আর কতদিন চলবে ভেবে পাচ্ছেন না কেউই। যেমন টিভি সিরিয়ালে পরিচিত মুখ বাসন্তী চট্টোপাধ্যায়, বয়স 80-র ওপর, শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার, বসেছে পেসমেকার, নিয়মিত প্রচুর ওষুধ খেতে হয়, কিন্তু কাজ বন্ধ থাকায় সেই ওষুধ কেনার টাকা জোগাড় করাই এখন মুশকিল হয়ে পড়েছে। বাসন্তী চট্টোপাধ্যায় আগে একটি ফ্ল্যাটের 4 তলায় থাকতেন, এখন চিকিৎসকের পরামর্শে পাইকপাড়ায় 1 তলার ঘর ভাড়া নিয়ে থাকেন। দেখভালের জন্য একজন পরিচারিকা আছেন, কিন্তু বাড়ি ভাড়া, ওষুধ, পরিচারিকার বেতন মেটানো কার্যত অসম্ভব হয়ে উঠেছে, কারণ সে অর্থে কোনো রোজগারই নেই তার। কার্যত দেওয়ালে পিঠ থেকে গিয়েছে অসহায় বৃদ্ধা। ক্যান্সার, পেসমেকার, লাংস ইনফেকশন নিয়ে নানা রকম ওষুধ খেতে হয়, অনেক টাকা খরচা। আয়া ছিল, ওষুধ চলছিল, ঠিকই আছে যখন শুটিং চলছিল, কিন্তু লকডাউন হওয়ার পরে তখন ভাবতে হচ্ছে যে কি করে কি করব, কি করে চালাবো, কতখানি বেঁচে থাকতে পারবো জানি না। এই অবস্থায় আমাদের মতন মানুষদের যে কি হবে জানি না। বাঙালির প্রিয় জয়ী মানে দেবাদ্রিতা বসু টালিগঞ্জে বছরখানেক আগে নতুন ফ্ল্যাটে উঠেছেন। তার জন্য দিতে হচ্ছে ইএমআই। করোনা আবহে 3 মাস ছাড় পেয়েছেন ঠিকই, কিন্তু এরপর কি হবে? কাজ ছাড়া আর কতদিন এভাবে চলবে তা নিয়ে দুশ্চিন্তায় দেবাদ্রিতা। আমি পার্সোনালি আমার কথা যদি বলি, আমি যেহেতু নতুন একটা ফ্ল্যাট কিনেছি, তো সেই ফ্ল্যাটের ইএমআই বলো বা সব কিছু মেনটেন করতে গিয়ে একটা খুব চাপ হচ্ছে। অর্থনৈতিক কি বলবো, চাপটা শুধুমাত্র যারা খেতে পাচ্ছে না, রাস্তায় গরিব, তারা না খেতে পেয়ে মরছে, সেটা তো ডেফিনেটলি আমি শুধুমাত্র বলছি না যে যদি স্ট্যাটাস মেনটেন করাটা এটা খুব সেলফিশ মানে ভাবা হবে নিজেকে যদি সেটা বলা হয়। যারা আর কি খুব গরিব তাদের কথাও তো ডেফিনেটলি খুব প্যাথেটিক, তাদের লাইফ তো খুবই প্যাথেটিক, কিন্তু যারা এরকম লাইফ লিড করছে তারাও জানি না কতদিন এভাবে চালাতে পারবে, তো সেটা খুব ডিফিকাল্ট। ধারাবাহিক নকশিকাঁথার বেশ পরিচিত মুখ সুমন লকডাউনের মুখে শিলিগুড়ির বাড়িতে ফিরেছিলেন, তারপর থেকে সেখানেই রয়েছেন। তাঁকেও বাড়ি গাড়ির ঋণ মেটাতে হয়, মাস গেলে অনেক টাকার ব্যাপার, কিন্তু এদিকে বন্ধ শুটিং, কিভাবে চলবে বুঝতে পারছেন না। এতদিন ধরে মানে কাজ নেই, আর আমাদের কাজ না থাকলে আমরা তো আর ওয়ার্ক ফ্রম হোম করতে পারি না, বা আমাদের পারিশ্রমিকটা পাই না, কোনো ইনকাম নেই। তার উপর হলো আমার গাড়ির লোন আছে, ইএমআই আছে, প্রত্যেক মাসে ইএমআই দিতে হয়। তো সেটা না মানে মানসিক একটা মানে বিভৎস চাপের মধ্যে আছি। কি করে সেই ইএমআইগুলো মানে দেব, হ্যাঁ মানে যা সেভিংস করে রেখেছি সেগুলো মানে অনেকটাই কমে গেছে। বাড়িতে আমি একমাত্র আর্নিং মেম্বার, বাড়িতে আমাকে সাহায্য করতে হয়, বাড়িতে টাকা পাঠাতে হয়, আমার নিজস্ব খরচা আছে। চাই যাতে তাড়াতাড়ি শুটিংটা শুরু হোক, আর যাতে আমাদের পারিশ্রমিকগুলো আবার টাইমলি আসুক। পাটুলির একটি বাড়িতে ভাড়া থাকেন ধারাবাহিক নেতাজির ঈশানী সেনগুপ্ত, কিন্তু কাজকর্ম আপাতত বন্ধ থাকায় বাড়ি ভাড়া দেওয়ার অবস্থায় নেই তিনি। এই অবস্থায় ভাড়াটের পাশেই দাঁড়িয়েছেন বাড়ির মালিক। গ্রসারি সেটা আনতেই হবে, মেডিসিনস আনতেই হবে, খেতেও হবে, পড়তেও হবে, বাঁচতেও হবে, শুধু ইনকামটা নেই।
সো হ্যাঁ, আর্থিক সমস্যার মধ্যে তো ডেফিনেটলি আছে। যিনি ল্যান্ডলর্ড তিনি আমাকে বলেছেন যে ঠিক আছে, তুমি এখন যদি বাড়ি ভাড়া না দিতে পারো তুমি আমায় একসাথে কদিন পরে দিও, কিন্তু আমারই বন্ধু বান্ধব এরকম কিছু আছেন যাদের ওপর একটা ইমেন্স প্রেশার আছে, তো সেখানে দাঁড়িয়ে সত্যি খুব প্রবলেমেই আছে সবাই। করোনা সংক্রমণের আবহে মার্চের মাঝামাঝি সময় থেকে বন্ধ করে দেওয়া হয় বাংলা ছবি ও সিরিয়ালের শুটিং। 2 মাসের বেশি সময় পেরিয়ে গিয়েছে। আরো কতদিন এই পরিস্থিতি চলবে কেউ জানে না। ফলে নিরাপত্তাহীনতার থাবা ক্রমশ চওড়া হচ্ছে। দিন দিন সেই অসুবিধাগুলো বাড়ছে। জমানো টাকাতেই বা কদিন চলে। সত্যি কথা বলতে ভয় করছে এবার। আমরা যদি জুন জুলাই থেকেও কাজ শুরু করি, তাও হাত ধরলাম আরো 1-2 মাস, তার মানে আর এমনিতেই 2 মাস, আরো 2 মাস, 4 মাস, তারপরে যখন কাজ শুরু করব তারপরে আরো 2 মাস বাদে টাকা পাবো, তাহলে 6 মাস। এই 6 মাস আমি চলবো কি করে? লকডাউনে আর্থিক ক্ষতির জেরে কয়েকটি ধারাবাহিক বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সেই ধারাবাহিকের সঙ্গে যুক্ত অভিনেতা অভিনেত্রী থেকে কলাকুশলীদের মাথায় কার্যত আকাশ ভেঙে পড়েছে। পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত বিনোদনমূলক চ্যানেল তারা ঘোষণা করে দিলেন, তারা চিঠি দিয়ে জানিয়ে দিলেন যে তাদের 4টি অরিজিনাল কন্টেন্ট বা 4টি মেগা সিরিয়াল নিজস্ব তৈরি চলছিল, সেগুলি আর হবে না। এক মুহূর্তের মধ্যে সেই 4টি মেগা সিরিয়ালের সঙ্গে জড়িত অসংখ্য মানুষ, প্রায় 500 জন মানুষ ভবিষ্যতে কাজ হারালেন। এইরকম একটা লকডাউন পরিস্থিতিতে এই যে কর্মহীনতা, এটা একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে। সেই রকম পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা সকলে মিলে ঠিক করেছিলাম যে আর্টিস্ট ফোরামের তরফ থেকে আমরা অ্যাপ্লিকেশন ইনভাইট করব। যারা অ্যাপ্লিকেশন পাঠাবেন তাদেরকে আমরা একটা সাহায্য করার, সে সামান্য হলেও সাহায্য করার চেষ্টা করব। কিন্তু এত অসংখ্য অ্যাপ্লিকেশন আমাদের এসেছে যেটা আমাদের কল্পনার মধ্যেই ছিল না। একই অবস্থা হিন্দি ধারাবাহিকের কলাকুশলীদেরও। সম্প্রতি সামনে এসেছে হিন্দি টেলিভিশন অভিনেত্রী প্রেক্ষা মেহতার অস্বাভাবিক মৃত্যুর খবর। সোমবার রাতে ইন্দোরের বাড়ি থেকে অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় তাঁকে। 25 বছরের প্রেক্ষা ক্রাইম পেট্রোল, মেরি দুর্গা এবং লাল ইশক সিরিয়ালে অভিনয় করতেন। দীর্ঘদিন সিরিয়াল বন্ধ থাকায় আর্থিক সংকটের জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে মনে করছে পুলিশ। মৃত্যুর আগে ইনস্টাগ্রাম স্টোরিতে প্রেক্ষা লিখেছিলেন, সবসে বুড়া হোতা হ্যায় সপনো কা মর জানা। শুধু প্রেক্ষা নন, কিছুদিন আগে মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নেন টেলিভিশন অভিনেতা মনমিত গ্রেওয়ালও। আদত সে মজবুর, কুলদীপক ধারাবাহিকে অভিনয় করেছিলেন মনমিত। ঘনিষ্ঠদের দাবি কাজ বন্ধ থাকায় ঋণ শোধ করতে পারছিলেন না মনমিত। সোনচিরিয়া, ড্রিমগার্লে অভিনয় করা সোলাঙ্কি দিবাকর লকডাউনে কাজ না পেয়ে রাস্তায় ফল বিক্রির পথ বেছে নিয়েছেন। করোনা সংক্রমণের আশঙ্কা লকডাউন এসব তো ছিলই, তার মধ্যে গোদের ওপর বিস্ফোরণের মতো আঘাত এনেছে উম্পুন। গত সপ্তাহের বুধবার এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব লীলায় কলকাতা জুড়ে যে ক্ষতচিহ্ন তৈরি হয়েছে, এক সপ্তাহ পরও তা পুরোপুরি সারানো যায়নি। এর মধ্যেই বুধবার সেই ভেঙে পড়া গাছ কাটতে গিয়ে হাওড়ার বেলুড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দমকলের এক অস্থায়ী কর্মীর। ঘটনায় সিএসসির বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ। মৃত দমকল কর্মীর নাম সুকান্ত সিংহ রায়, বয়স 27 বছর। গত সপ্তাহের বুধবার উম্পুনের ঝাপটায় বেলুড়ের জিটি রোডে বিদ্যুতের খুঁটির ওপর প্রকাণ্ড একটি গাছ হেলে যায়, যার জেরে গোটা এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। দমকল সূত্রে দাবি, এদিন দুপুর 12:30 নাগাদ সিএসসি সবুজ সংকেত পাওয়ার পরেও ওই গাছের অংশবিশেষ কাটার জন্য ওপরে ওঠেন ওই কর্মী। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বুধবার বেলা 12:30 নাগাদ বেলুড়ের ঠিক এই জায়গাতেই কিন্তু এই গাছটির ডাল কাটতেই ওপরে উঠেছিলেন দমকল কর্মী সুকান্ত সিংহ রায়। বছর 27-এর ওই দমকল কর্মী যখন এই গাছের ডাল কাটতে ওপরে ওঠেন, সেই ডালটি কিন্তু পড়ে রয়েছে। এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, 3টি বিদ্যুৎবাহী তারের উপর 3টি মূলত ফেজ রয়েছে এই লাইনে। তার আগে সিএসসির কাছ থেকে দমকল কর্মীরা যেমনটা দাবি করছেন, সিএসসির কাছ থেকে বারংবার জানতে চাওয়া হয় যে এই তারে সেখানে কিন্তু কোনো বিদ্যুৎ সরবরাহ রয়েছে কিনা। সিএসসির তরফে জানানো হয় যে ফেজ বন্ধ করা রয়েছে, এমনকি সেখানে এই মুহূর্তে কোনো বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না। এই খবর পাওয়ার, এই বিষয় নিশ্চিত হওয়ার পরই কিন্তু তারা এইখানে মই বেয়ে ওপরে ওঠেন। সুকান্ত সিংহ রায়, তার হাতেই কিন্তু ছিল লোহার করাত। সেই লোহার করাত যখন এই 3টি তারের মধ্যে একটি তারে গিয়ে পড়ে, সেখানেই কিন্তু তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এই ঘটনা যখন ঘটছে, তখন নিচে দাঁড়িয়ে থাকা সিএসসির কর্মীরা তারা কার্যত এখান থেকে পালিয়ে যান বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা দেখার পর। আমাদের টিম এসেছে, টিম আসার পর ওদেরকে সিএসসির লোককে বলা হয়েছে যে আপনারা লাইনটাকে অফ করুন। তো ওরা বললো লাইনটা অফ করেছে। ওরা, আমার যে টিম ছিল তারা বলছে যে ওরা লাইন অফ করেছে। তারপরে আমার যে টিম তারা ল্যাডার বেঁধে দড়িতে কোমরে দড়ি বেঁধে ওপরে উঠেছে, কিন্তু
ওখানে গিয়ে ওই পোলটা ধরেই শক ছুঁয়ে যায়। সিএসসিকে বললো সে ল্যান্ড কাটা আছে, সিএসসি বলে হ্যাঁ ল্যান্ডে কাটা আছে, তখনই উনি চড়ে তখন যে গাছ কাটা তখনই উনি উপর থেকে শশাগুলো নিচে পড়েছে, পুরো সিএসসি গাছে নিচে। এই ঘটনায় মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি সিএসসির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। সিএসসির একটু মিসলিডিং ছিল ইনফরমেশন, বলেছিল যে ওখানে কারেন্ট নেই আপনারা উঠতে পারেন, কিন্তু কারেন্ট যখন সে উঠলো তখন সে কারেন্ট খেয়েই মারা গেল। অর্থাৎ নেগলিজেন্স ইজ অলসো এ ক্রাইম। আমি পুলিশকে যেটা বলবো যে ইমিডিয়েট যার এই নেগলিজেন্সের জন্য এই ছেলেটি মারা গেছে সুকান্ত, এবং ইটস এ ক্রিমিনাল অফেন্স, সুতরাং ইটস এ ক্রাইম এবং তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত বলে আমি মনে করি। তদন্ত সাপেক্ষ বিষয়, অলরেডি একটা এফআইআর করা হয়েছে, এফআইআর এর তদন্ত হবে, তদন্তের পরে এফআইআর করেছি আমরা, যা আছে যারা ইলেকট্রিসিটির লোকজন আছে তাদের বিরুদ্ধে করেছি। সিএসসি সূত্রে দাবি, কিভাবে এই ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিন বিকেলে মৃত দমকল কর্মীর দেহ আনা হয় বালি দমকল কেন্দ্রে। ছেলের নিথর দেহের সামনে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ বাবা। অন্যান্য অনেক জায়গাতেও উম্পুনের ছোবলের ক্ষতচিহ্ন এখনো দগদগে। কোথাও নদী বাঁধ ভেঙে ভেসে গিয়েছে গ্রামের পর গ্রাম, কোথাও সব হারিয়ে নৌকোতেই সংসার পেতেছেন মা ছেলে। কোটালের আগে কোথাও আবার দিনরাত এক করে চলছে বাঁধ মেরামতের কাজ। এক সপ্তাহ হয়ে গেলেও এখনো অনেক জায়গাতেই বিদ্যুৎ আসেনি। তার প্রতিবাদে একাধিক জায়গায় বুধবারেও চলছে বিক্ষোভ অবরোধ। হাওড়ায় যেখানে দমকল কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে, সেখানে দক্ষিণ 24 পরগনা সুন্দরবনে এখন সব হারানোর যন্ত্রণা এবং ত্রাণের জন্য হাহাকার। ঘূর্ণিঝড়ের সময় কোনো রকমে প্রতিবেশীর বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন দক্ষিণ 24 পরগনার নামখানার বাসিন্দা বাদল মাইতি। পরদিন ফিরে দেখেন সেই বাড়ি আর নেই। এখন মাথা গোঁজার ঠাই বলতে শাড়ি দিয়ে ঘেরা জায়গাটুকু। স্যার, আমার তো অবস্থা খুবই খারাপ, আমি ভ্যান চালাই, খাই। অঞ্চলে বলেছিলাম, এখনো বলতে আমাকে একটাও তিরপল দেয়নি, কিছু না। চাল পাল যা ছিল সব আমার নষ্ট হয়ে গেছে। বুধবার উম্পুনের জেরে মাতলার নদী বাঁধ ভেঙেছে। প্লাবিত হয়েছে ক্যানিংয়ের ইটখোলার বুথখালি গ্রাম, আর তাতেই ঘরবাড়ির সঙ্গে ভেসে গিয়েছে গ্রামেরই বাসিন্দা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বিনয় প্রামাণিক, সুজাতা প্রামাণিকের বই খাতা। পরনের জামা নেই, নেই মাথা গোঁজার ঠাঁইটুকুও। আমাদের এখানে ঝড় বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে গেছে, বই খাতা সব উড়ে চলে গেছে, বাড়ি ঘর দোর ভেঙে গেছে। বই খাতাগুলো রয়েছে এখন? না, সব ভেসে চলে গেছে। কিভাবে ভেসে গেল? ওই নদীর জলে ঢেউতে, সব জোয়ারের সময় ঢেউতে এসে সব নিয়ে চলে গেছে। ঘূর্ণিঝড়ের দাপটে ভিটেমাটি ছাড়া হয়েছেন ক্যানিংয়ের মধুখালী গ্রামের এই প্রৌঢ়া ও তার ছেলেও। সব হারিয়ে এখন কোনো মতে দিন গুজরান হচ্ছে মাতলা নদীতে মাছ ধরে। এখানে কি করছেন? এখানে নদীতে ছেলেপুলে নিয়ে জাল টানতে এসছি। কেন? কি করবো, আমাদের সব ভেজে পুড়ে গেছে, কিছু তো নেই, খেতে তো পারি না, কি করবো, নদী জাল টানা ছাড়া আর কি করবো বলো। ঘূর্ণিঝড়ের দাপটে নদী বাঁধ ভেসে গিয়েছে রায়দিঘি, সাগর, পাথর প্রতিমা সহ বিভিন্ন অঞ্চলে। দাঁড়িয়ে রয়েছি পাথর প্রতিমা ব্লকের গোপাদিয়া নদীর ধারে উত্তর গোপালনগর গ্রাম। প্রায় 3 কিলোমিটার এই উত্তর গোপালনগর এরিয়ায় নদী বাঁধ ভাঙন হয়। ভাঙনের ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর নোনা জল, সেই জল কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে। নোনা জল ঢুকে ক্ষতি হয়েছে, চাষের প্রচুর ক্ষতি হয়েছে। দক্ষিণ 24 পরগনায় যখন সব হারানো মানুষগুলোর হাহাকার, উত্তর 24 পরগনায় তখন দুর্যোগের 7 দিন পরও বিদ্যুৎ না আসার ক্ষোভ আছড়ে পড়েছে। গত বুধবার থেকে বিদ্যুৎহীন গোপালনগর থানার কদমতলা লাগোয়া প্রায় 15টি গ্রাম। এদিন বনগা চাকদা রোড অবরোধ করে প্রতিবাদ দেখান স্থানীয় বাসিন্দারা। আটকে রাখা হয় বিদ্যুৎ দপ্তরের গাড়ি, পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। বিদ্যুৎ পরিষেবা দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবিতে রাস্তায় মাটির কলসি নিয়ে অভিনব প্রতিবাদ দেখান বসিরহাটের টিফা গ্রামের বাসিন্দারাও। বিদ্যুৎ না থাকায় 7 দিন ধরে অন্ধকারে ডুবে পূর্ব মেদিনীপুরের কাঁথির অযোধ্যাপুরও। এদিন সেখানেও অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বহু সাধারণ মানুষ যখন এক সপ্তাহ পরও বিদ্যুৎহীন অবস্থায় দুর্বিষহ দিন কাটাচ্ছেন, তখন তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিএসসি তো আমাদের দপ্তরে নয়, এটা প্রাইভেট। এটা সিপিএম এর আমলে, দিল্লির সরকার, কংগ্রেসের সরকার যখন ছিল, সিপিএম এর আমলে এদের দায়িত্ব দিয়ে গেছে কলকাতা, মানে কলকাতার যে সিএসসি যে বিদ্যুৎ সাপ্লাই, এটা আমরা এসে করিনি যে আমাদের বলবে। সিএসসি আমাদের পরিচিত অর্গানাইজেশন নয়, এটা চলছে কলকাতায় 30 বছর ধরে, 40 বছর ধরে। যখন সময় আসবে, আমরা যদি সুযোগ পাই, আমরা নিশ্চয়ই বিস্তারিতভাবে এ সম্বন্ধে আলোচনা করব। একটা অল্টারনেটিভ তৈরি না করে
সবটাকে বাদ দিলে মনে রাখবেন কারেন্টেই কেউ পাবেন না। মানুষ এক সপ্তাহ পরেও হাহাকার করছেন জলের জন্য, বিদ্যুতের জন্য, ফোনের যোগাযোগ নাই, স্নান করতে পারছে না, খেতে পারছে না, পাড়ায় পাড়ায় বিক্ষোভ চলছে। আর সিএসসির ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন সমস্ত দোষটা, নিজেরা বাঁচতে চাইছেন। এদিকে উম্পুনের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই গত বুধবারের স্মৃতি উস্কে এই বুধবারও কলকাতায় ফের মুষলধারে বৃষ্টি নামে। গত বুধবার উম্পুনের প্রথম ধাক্কাটা সহ্য করতে হয়েছিল সুন্দরবনের মানুষদের। সেই প্রান্তিক মানুষদের পাশে দাঁড়াতে সুন্দরবনের সর্বশেষ প্রান্তে পৌঁছেছিলেন অভিনেতা দেবশঙ্কর হালদার। সঙ্গী হয়েছিলাম আমরা, এবিপি আনন্দ। কলকাতা থেকে 104 কিলোমিটার দূরে নামখানার নারায়ণপুর। লিভার ফাউন্ডেশনের উদ্যোগে সেখানে চলছে কমিউনিটি কিচেন। প্রথম গন্তব্য সেখানেই, পুরো পথটাই যেতে হলো গাড়িতে। নামখানার নারায়ণপুরের শিবিরে পৌঁছে দেখা গেল শতাধিক দুর্গত মানুষ লাইন দিয়ে রয়েছেন একটু ডাল ভাতের আশায়। কেউ বসে খেলেন, কেউ নিয়ে গেলেন বাড়ির জন্য। পরিবেশনে হাত লাগালেন অভিনেতা দেবশঙ্কর হালদার থেকে চিকিৎসক অভিজিৎ চৌধুরী। এগুলো এখানে এসে না দেখলে আমার মতো একজন অভিনেতা বা শহরে থাকা মানুষ হিসেবে এই যে মানুষের চাহিদা, ন্যূনতম চাহিদা খাবার, এই যে সেই খাবারটা কতটা উপকারে লাগছে, উপকারে বলবো না, আমি বলবো যে তাদের বেঁচে থাকার রসদ হিসেবে। এবং এই দিনের বেলার খাবার হয়তো রাতের প্রেরণা যোগাবে আবার কিছু কোথাও থেকে ছুটে যাওয়ার। নারায়ণপুরের শিবির থেকে বেরিয়ে দেবশঙ্কর পৌঁছলেন পাথর প্রতিমা কোস্টাল থানা লাগোয়া জেটিঘাটে। সেখানে অপেক্ষা করছিল লঞ্চ। এবার গন্তব্য সীতারামপুরের জি প্লট দ্বীপ, 1 ঘন্টার যাত্রাপথ। কলকাতায় জল বিদ্যুতের দাবিতে বিক্ষোভ থেকে আমরা তখন বহু দূরে। নদীর দুধারে নজর দিতেই আমাদের সবার চোখ কপালে, একটাও ইলেকট্রিকের খুঁটি আস্ত নেই। ঘূর্ণিঝড়ের তাণ্ডব কি ভয়ঙ্কর ভাবে পড়েছে সুন্দরবনের ওপরে, তা এই চিত্রটা দেখলেই বোধহয় সব থেকে ভালো বোঝা সম্ভব। চিতড়ি নদীর লাগোয়া কৃষ্ণদাসপুর দ্বীপ, সেখানে বিদ্যুৎবাহী যে হাই টেনশন পোস্ট রয়েছে, সেই পোস্টকে কেউ যেন দুমড়ে মুচড়ে একেবারে এই বাদাবনের সঙ্গে মিশিয়ে দিয়েছে। লঞ্চে যেতে যেতেই ঘনশ্যামনগরের কালীবাঙাল জেটিঘাটের ধ্বংসাবশেষ নজরে পড়ল। ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেছে উম্পুন। আর আমরা যারা শহরে থাকি তারা হয়তো এই চলনটাকে, প্রকৃতির এই চলনটাকে সবসময় বুঝতে পারি না। এই মুহূর্তে যেটা, সেটা ভাবা যায় না। মানে এটা না দেখলে, চর্মচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না যে প্রকৃতি কীরকমভাবে সর্বনাশ করতে পারে, মারতে পারে, শাস্তি দিতে পারে। 1 ঘন্টা পর লঞ্চ ভিড়ল পাথর প্রতিমার জি প্লট দ্বীপের চাঁদমারি ঘাটে। জি প্লট থেকে আবার গাড়িতে। এবার গন্তব্য গোবর্ধনপুর। পাথর প্রতিমার জি প্লট দ্বীপ, যে দ্বীপে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, পিছনেই বঙ্গোপসাগর। গোবর্ধনপুর অঞ্চলে ঝড়ের দিন ভয়াবহ তাণ্ডবের প্রত্যক্ষ করেছেন স্থানীয় মানুষজন, যে তাণ্ডবের চিহ্ন এখনো স্পষ্ট। হ্যাঁ, সেদিনকার ভয়ঙ্কর তো প্রচুর ভয়ঙ্কর, আমরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কিভাবে ঝড়টা এসছে। আমরা আতঙ্কে বাড়িতে ছেড়ে বেরিয়ে গেছি, মারাত্মক ধরনের। আমার এটা 52-53 বছর বয়স হলো, আমি এরকম ঝড় আমি দেখি। এই দ্বীপে এমন কোনো কাঁচা বাড়ি নেই যে বাড়ি আস্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এখনো পর্যন্ত। চারিদিকে ধ্বংসের তাণ্ডব। কোথাও এইভাবেই ঝুপড়ি ঘর হেলে মাটির সাথে মিশে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, কোথাও আবার সম্পূর্ণ রকম উড়ে গিয়েছে বাড়ির ছাদ এবং সবটাই ভেঙে নেমে এসেছে নিচে। নারকেল গাছটা সব বেঁকে গেছে, অনেক গাছও ভেঙে গেছে, হ্যাঁ, চালা উড়ে গেছে। আজকে যত গাছপালা পুড়ে গেছে দেখবেন, এগুলো কিন্তু অটোমেটিকলি নদীর জলের নোনা জল হাওয়াতে এসে গাছে পুরো পুড়ে, সব গাছ পুড়ে গেছে, ঝলসে গেছে। খুব কষ্টে প্রাণে বেঁচেছি, বাচ্চা বাচ্চা নিয়ে খুব কষ্টে প্রাণে বেঁচেছি। এমনিতে যে জলগুলো আসতেছে, ওই জলগুলো গায়ের মধ্যে পড়লে যখন জীবের মধ্যে লেগে যাচ্ছে, কি নোনা। আমরা বলছি যে নোনা জল হচ্ছে কেন, তারপরেই বুঝতে পারলাম যে ওসব জলগুলো নোনা, নদী থেকে উঠে এসছে। ঝড়ের এমনই দাপট যে বাদাবনের গাছগুলো পর্যন্ত হলদেটে হয়ে গেছে, ঝরে গিয়েছে পাতা। লন্ডভন্ড সুন্দরী, গরান, গেওয়ার জঙ্গল। এর ঝড় আমরা জীবনে দেখিনি, আমার জীবনে দেখিনি। আমার 70 বছর বয়স হয়েছে, কিন্তু আমি এরভাবে ঝড় দেখিনি কোনোদিন। এই যে বার্নিং এফেক্ট একটা তুমি বলছো, ঝলসে গেছে, এটা কিন্তু একটা অসম্ভব হিট ডেফিনেটলি জেনারেট করেছে। যে হিটটা যখন ল্যান্ডফল হচ্ছে, ল্যান্ডফলের সময় ওর ভেতরে তো জলও থাকছে, এর পেছন পেছন তো জলটাও এসছে, ওই কারেন্ট একটা কিছু জেনারেট করেছে, যে কারেন্টে শকটা হয়তো গাছে গিয়ে পড়েছে বা হিট জেনারেট করে গাছে পড়েছে। আই ডোন্ট নো দ্য ফেনোমেনন। হিট জেনারেট করেছে, এটা একদম স্পষ্ট। দুর্যোগের দিন থেকে এদের অনেকেই কার্যত আতপেটা খেয়ে দিন কাটাচ্ছেন।
নিরন্ন এই মানুষদের মুখে খাবার তুলে দিতে উদ্যোগী হয়েছে লিভার ফাউন্ডেশন। নামখানার 2টি শিবিরে আগামী 1 মাস ধরে খাওয়ানো হবে 2000 দুর্গত মানুষকে। না, কিছু দেয়নি আমাদের এখনো। ট্রিপল, চাল, ডাল? না না, কিছু দেয়নি। এই আজকেরই ভাত দিবে বলেছে, এই পর্যন্ত আসা। এই কদিনে কিছু পাননি? কিছু পাইনি। কোনো সরকারি লোক এসছে বাড়িতে? না, কোনো সদস্যও বাড়িতে যায়নি। সব হারিয়ে সেই সমস্ত মানুষজন তারা আজকে রাতারাতি রাস্তায়। এই সমস্ত মানুষজন দূর দূরান্ত থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে, নামখানার বিভিন্ন এলাকায়, সেখান থেকে তারা ছুটে এসেছেন আজকে এই কমিউনিটি কিচেনে দুমুঠো খাবারের আশায় এই মুহূর্তে প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছেন। মেনুতে ছিল ভাত, ডাল, ডিম আর পটল আলুর তরকারি। প্রায় 1 সপ্তাহ পর অন্তত পেট ভরে খেতে পেলেন এই মানুষগুলো। পরিবেশন করলেন অভিনেতা দেবশঙ্কর হালদার, চিকিৎসক অভিজিৎ চৌধুরী। এরপর পাত পেড়ে বসে পড়লেন সবার সঙ্গে। এরপর ফেরার পালা। আবার কিছুটা পথ লঞ্চে, নদী পেরিয়ে আবার গাড়িতে। কেমন অভিজ্ঞতা হলো দেবশঙ্কর হালদারের? তোমার ধ্বংস করবার ক্ষমতা আছে, আমার সৃষ্টি করবার ক্ষমতা আছে। এরই মধ্যে রাস্তায় আস্তে আস্তে দেখলাম, এখনো দেখতে পাচ্ছি যে চারপাশে কত মানুষ এই তাণ্ডবের পরেও আবার কি হবে কালকে আমি জানি না, তা সত্ত্বেও কিন্তু ঘর বাঁধছে। এটাই বোধহয় আমাদের স্পর্ধা মানুষের, যে আমি আবার নিজেকে গড়ে তুলব। আয়লার তাণ্ডবের স্মৃতি এখনো ফিকে হয়নি। এর মাঝে আরও বেশ কয়েকটি ঝড় সামলেছে সুন্দরবন। কলকাতা সহ বহু জনপদ শুধুমাত্র সুন্দরবনের জন্যই ঝড়ের ঝাপটা থেকে রেহাই পেয়েছে। কিন্তু এবার ভয়ঙ্কর শক্তিশালী উম্পুন তছনছ করে দিয়েছে সুন্দরবনকে। এখানকার মানুষদের আরো বড় চ্যালেঞ্জের সামনে ফেলে দিয়েছে। তবু ওরা লড়ছেন। ধ্বংসের মাঝে ফের মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে সুন্দরবন। এবিপি আনন্দ।